আপনার কেন বলতে হবে বক্তব্যে যে বাংলাদেশে ইনক্লুসিভ ইলেকশন হয়? সেনাবাহিনীর প্রধানের কাছ থেকে কেউ জানতে চাইছে যে বাংলাদেশে কি ধর, আপনি কি নির্বাচন কমিশনার, আপনি কি অ্যাম্বাসেডার, আপনি কি পলিটিশিয়ান, আপনি কি প্রধান উপদেষ্টা? আপনাকে কেন এই বক্তব্য দিতে হবে? জি কেন জি। আইয়ুব খানের শাসন মানলাম না বলেন? আমরা কেন ইয়াহিয়া খানের শাসন মানলাম না? ইয়াহিয়া আর আইয়ুব খানের শাসন না মেনে যদি আবার আমার সেনাদের, আবার ফৌজের শাসন মানতে হয়, তাহলে আমি দেশ স্বাধীন করলাম কেন? তোমরা ব্যারিস্টার ফুয়াদ, আমরা তো দুটো দেশ হয়ে আলাদা হয়ে গেলাম, তাদের সাথে তো আমাদের আর সেরকম সম্পর্কই নাই। আর এখন তো সবাই আসলে এই দেশেরই নাগরিক। বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যেটি ব্যারিস্টার ফুয়াদ বলছিলেন যে মানে জানেন এই বিষয়টা সবাই, যে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে গোপন বৈঠক হচ্ছে, বিএনপির সাথেও এরকম বৈঠক হয়েছে কিনা, এবং এই বৈঠক প্রক্রিয়াটাকে আপনি কিভাবে দেখছেন? আমি প্রথমেই যেটা বলেছি, বিএনপি হুটহাট করে সবকিছু যেমন সমর্থন দিতেও পারে না এবং সবকিছু রিজেক্টও করতে পারে না। সেই কারণেই বিএনপি এখন কিন্তু একটা গার্ডিয়ানের মতো ভূমিকা পালন কিন্তু করছে। যেই সশস্ত্র বাহিনী এবং তাদের সিনিয়র জেনারেলরা 2014 সালে কি ইনক্লুসিভ নির্বাচনের অর্থটা জানতেন না? 2018 সালে জানতেন না? 2024 সালে জানতেন না? তখন বলেন নাই কেন? এখন কেন বলছেন? তখন তো বলেন নাই অনেক কিছুই, আপনারাও এই সময় এভাবে করে কথা বলতে পারেন নাই। তখনকার কথা বলছি, তখন যখন তখন মানে যদি এভাবে শোনা যায় নাই, আপনাদের চেহারা ওইভাবে দেখা যায় নাই, তখন সবাই খুব সরব, তাই না আপা, ব্যাসরা ফুয়াদ? বা আমরা এভাবে করে টেলিভিশনে বসে আলোচনা করি নাই তখন এভাবে, কেন এটা হয় নাই? হয় নাই তো। কিন্তু এখন যখন গণ অভ্যুত্থানের পরে এই পরিবর্তন আসছে, এমনকি জাতিসংঘ তো বলছে, জাতিসংঘ যারা আসলে তদন্ত প্রতিবেদন দিয়ে পুরো মানবতা বিরোধী অপরাধ, গণহত্যার অপরাধের কথা বলছে, তারাও বলছে ইনক্লুসিভ নির্বাচনের কথা। আওয়ামী লীগ কোশ্চেনটা আমরা কিভাবে ডিল করব? ছাত্রলীগকে যেভাবে নির্বাহী আদেশ দিয়ে নিষিদ্ধ করা হয়েছে, এই রকম কোন রাষ্ট্রীয় নির্বাহী আদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ করার পক্ষে আমি নই। ধিক্কার স্পষ্টত জানাই, চাচ্ছিলাম। নিন্দা জানাই। আরেকটা হলো, এটাও আবার পাশাপাশি আমরা আমি আমি আমার আমার ব্যক্তিগত মতামত এটা, যে আইসপিআর থেকে একটা এটার ব্যাপারে একটা ক্লিয়ার কাট একটা মানে প্রতিবাদ কিংবা পক্ষে বিপক্ষে একটা মতামত আসা দরকার। জি, হেলেন যে। সশস্ত্র বাহিনীর সিনিয়র নেতৃত্ব যদি বুঝতে পারতো যে আরো 2 4 5 দিন 7 দিন কয়েক হাজার কয়েকশো মেরে হাসিনাকে রাখা সম্ভব, যদি এটা তারা বুঝতো, তাহলে তারা এই কাজটা করতো। কারণ এই লেভেলের সকল অফিসারই আওয়ামী লীগের দালালি পলা করেছে এবং আজকে উপদেষ্টা হয়েছেন। এই রকম উপদেষ্টারা পর্যন্ত চান নাই প্রফেসর ইউনুস প্রধান উপদেষ্টা হোক। স্যার, প্রফেসর ইউনূসের জায়গায় কাকে আসলে, এটা কি আসিফ নজরুলকে করার কথা ছিল? এবং কাদের নাম আমরা নিশ্চয়ই অনেক একটু বলবেন ব্যারিস্টার ফুয়াদ? 1971 সালে বিজয় দিবসের পরে 72-এর জানুয়ারিতে কি আমরা আলোচনা করেছিলাম কিনা যে পাকিস্তানের সাথে আলাদা হওয়া, পাকিস্তান থেকে আলাদা হওয়াটা ঠিক হয়েছে কিনা, আমাদেরকে কি আবার মুসলিম লীগের রাজনীতিতে ফিরে যাওয়া উচিত কিনা? আজকের অতিথি বিএনপির সাবেক সংসদ সদস্য হেলেন জেরিন খান, এবং আছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। আমি যেটি নিয়ে এখন তুমুল আলোচনা হচ্ছে সেটি নিয়েই শুরু করি। হেলেন জেরিন খান, আপনার কাছে প্রথমে আসি। যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপি আন্দোলন করছে, রীতিমতো রাস্তায় আন্দোলন করছে। আমরা দেখছি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, তিনি বলছেন যে লোক আওয়ামী লীগের নেতৃত্বে আসবে তিনি যদি কোনো অর্থ লোপাট না করেন, টাকা পাচার না করে, তাহলে সেই আওয়ামী লীগ কেন রাজনীতি করতে পারবে না? অন্যদিকে আরেকটি সভায়, আরেকটি অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি, তাকে যখন আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে প্রশ্ন করা হচ্ছে, তিনি এই বিষয়ে কোনো মন্তব্য করছেন না। একটু আপনাদের কাছ থেকে জানতে চাই, এনসিপি যেখানে বলছে রক্তের শপথ আওয়ামী লীগকে রাজনীতি করতে দেব না, সেখানে আপনাদের আসলে অবস্থান কি? আওয়ামী লীগ রাজনীতি করতে না দেয়া, এই যে তাদের দাবিটিকে কি আপনারা যৌক্তিক মনে করেন, অযৌক্তিক মনে করেন? আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে, এবং সহ আলোচক হিসাবে ব্যারিস্টার ফুয়াদ সাহেব এখানে এসেছেন, তাকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আবার দ্বিতীয়বার ধন্যবাদ দিচ্ছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এবং যেটা নিয়ে আসলে সত্যিকার অর্থেই সারা বাংলাদেশ না সারা পৃথিবীর মানুষই বাংলাদেশের দিকে তাকিয়ে আছে, কি হচ্ছে বাংলাদেশের। বাংলাদেশে একটা সত্যিকার অর্থেই একটা ভয়ঙ্কর মানে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। কখনো মনে হচ্ছে মানে অনেকটা টালমাটাল অবস্থা, কখনো মনে হচ্ছে খুব স্বাভাবিক অবস্থায় আমরা ফিরে আসছি, আবার কখনো মনে হচ্ছে যে ফ্যাসিস্টদের সেই অবস্থা চারিদিকে মানে উকি ঝুঁকি মারছে, এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। এমন একটি অবস্থার মধ্যে
এদেশের সর্ববৃহৎ দল এবং এদেশের সবচেয়ে জনপ্রিয় দল, এবং এই মুহূর্তে বাংলাদেশের মানুষ যে দলটার প্রতি বিশেষভাবে আস্থা রাখছে, এবং আমি মনে করি সকলেই দেখবেন তাদের বক্তব্য যখন আপনারা শুনতে চাইবেন, বলতে চাইবেন, তখন তারা সকলেই কিন্তু বিএনপি সর্ববৃহৎ দল, বিএনপি জনপ্রিয় দল, বিএনপি আগামীতে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসবে, এই ধরনের কথাগুলো কিন্তু যেমন আমরা বিশ্বাস করি, তেমন এই গণতন্ত্রকামী যত দলগুলো আছে তারা প্রত্যেকেই বিশ্বাস করে এবং তারা চিন্তা করে। সেই জায়গায় থেকে দাঁড়িয়ে, সেই জায়গায় অবস্থান করে যেই দলটি সরকারে যেমন ছিল, বিরোধী দলেও আপনারা জানেন দীর্ঘ 17 বছর, তার আগে 9 বছর এই দলটি থেকেছে, এবং ফ্যাসিস্টদের বিরুদ্ধে দীর্ঘ 17 বছর এই দলটি যে ত্যাগ স্বীকার করেছে, এবং সেই ত্যাগের মধ্যে দিয়ে সর্বশেষ জুলাই আগস্টের এই গণহত্যার মধ্যে দিয়ে যেই ফ্যাসিস্টদেরকে আমরা উৎখাত করলাম, যে হাসিনা পালিয়ে যে চলে গেল, তো সেরকম একটি অবস্থায় কখনো কখনো যে প্রশ্নগুলা জাতির সামনে এসে উপস্থিত হয়, সেটা আপনারা জানেন যে বিএনপি হুট করে, যেমন ছোট ছোট দলগুলো আছে কিংবা তরুণ যারা এখন নতুন যে রাজনীতি করছে, যে দল নাগরিক কমিটি, যেটা নাগরিক পার্টি যেটা এসছে, সেই ছাত্রদের যে রাজনীতি, তারা যেভাবে হুটহাট করে একটা স্ট্যাটাস দিতে পারে, একটা বক্তব্য রাখতে পারে, জাতীয়তাবাদী দল, এদেশের বৃহৎ দল এবং দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন একটি দল, সেই দল কিন্তু সেইভাবে বক্তব্য রাখতে পারে না, সেইভাবে কথাও বলতে পারে না। সেই কারণে বিএনপির আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব যে বক্তব্য রেখেছেন, সেটা যেমন একটা দিক, এবং আরেকটা বিষয় আমি এখানে উল্লেখ করতে চাই, বিএনপি একটি লিবারেল ডেমোক্রেটিক পার্টি, মধ্যবর্তী একটি দল, যে দলে আপনারা জানেন এখানে ডান যেমন আছে, বাম আছে, এখানে মুসলমান আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, এখানে সব ধরনের মানুষের, যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছিলেন যে এখানে এটা একটা ঝুড়ি, এখানে সব ধরনের ফুলের মানে আয়োজন থাকবে। তো বিএনপি সেই ধরনের একটি দল, বা ইনার ডেমোক্রেসি বিএনপিতে আছে। বিএনপিতে আপনি জানেন যে প্রথমে বিএনপির ভেতরেই যে কোনো বিষয়কে নিয়ে পক্ষে বিপক্ষে যুক্তি তর্ক নানা রকমের হয়, পরবর্তীতে সেটা জাতির সামনে উপস্থাপন করা হয়। তা একদিকে যেমন সিনিয়র যুগ্ম মহাসচিব যে বক্তব্য রেখেছেন, এটা এটা যেমন আমলে নিচ্ছে বিএনপির, আবার অন্যদিকে দেখেন আমাদের সব মানে সংগ্রামী মহাসচিব, তিনি কিন্তু কোনো কমেন্টস করতে চাচ্ছেন না। এটাই সত্য যে এই মুহূর্তে আসলে বিএনপি হুটহাট করে কোনো বক্তব্য দিতে পারবে না, হুটহাট কারণ কেন বলছেন আর একটা হেলেঞ্জার হলো যে খান, বিএনপি হুটহাট যে কেন বলছেন? রাজনীতি কারণ করে সেটা কারণ জানেন কারণ যে বিএনপি। এই দাবিটি তো একদম 5ই আগস্টের পর থেকেই উঠে আছে। এই দাবিটি তো এখন না হয় ছাত্ররা রাস্তায় নামছে, কিন্তু এই দাবিটি তো আছে অনেক আগে থেকে, একদম 5ই আগস্টের পর থেকেই। হুটহাট হ্যাঁ, বলছেন এটা কেন? আছে, 7 মাস কিন্তু হয়ে গেল। বিএনপি তো বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী। বিএনপি কিন্তু কোনো রাজনীতি মানে মানে ব্যান করা হোক সেটাতে কিন্তু বিএনপি বিশ্বাসী না। তবে এটাও সত্যি যে ফ্যাসিস্টরা পুনরায় আবার বাংলাদেশে ফিরে আসবে, এই ফ্যাসিস্ট রাজনীতি আবার বাংলাদেশে ভূমিকা রাখবে কিংবা বাংলাদেশের মানুষের কাছে যাবে, এইটাও আবার কিন্তু তাহলে দুই সত্যি বিএনপি থেকে মেনে একটা নিল না। সামারি যদি করি, সেই কারণে আওয়ামী লীগের এই কারণে রাজনীতি করতে বিএনপির পারা ইনার, উচিত নাকি উচিত না, নিষিদ্ধ হওয়া উচিত নাকি উচিত না, মানে দুটাই সত্যি বলছেন, সেই দেখুন, সত্যি থেকে এইটা একটা সামারি এইটা চাই। এই মুহূর্তে আমি কোনো মন্তব্য দিতে পারবো না। আপনি জানেন যে আচ্ছা, সংগ্রামী মহাসচিব যেটা বলেছেন, এবং আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি তো সবার সাথে আলোচনা করে এটা স্থায়ী কমিটিতে আলোচনা হবে। বিএনপি ধরেন, বিএনপির এটাও কিন্তু এসছে যে ফ্যাসিস্ট আগামীতে বাংলাদেশের রাজনীতি করুক, সেটাও কিন্তু বিএনপি চান না। জি। তো আমার মনে হয় যে এই বিষয়গুলো নিয়ে বিএনপি স্থায়ী কমিটিতে আলোচনা হবে, এবং পরবর্তীতে নিশ্চয়ই আমাদের নীতি নির্ধারণ পর্যায় থেকে একটা স্পষ্ট বক্তব্য জি, আসবে, হেলেঞ্জার খান, সেই আপনাকে ধন্যবাদ। অপেক্ষায় আসি আমরা আবার আছি। আপনার কাছে, আমি ব্যারিস্টার ফুয়াদ আপনার কাছ থেকে একটু ছোট্ট করে বিএনপির যে অবস্থান আমরা দেখছি সেটি নিয়ে একটা মন্তব্য জানতে চাই, এবং তারপর এটা একটু জানতে চাই যে যেটি বলছিলাম যে এই দাবিটি তো 5ই আগস্টের পর থেকেই আছে, এখন কি হলো যে একদম এটা নিয়ে এত সরগরম হয়ে গেল বা আলোড়িত হয়ে গেল, আলোচিত হয়ে গেল, রাস্তায় নামলো ছাত্ররা? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে দল আকারে বিএনপির তো যে কোনো রাজনৈতিক পজিশন নেওয়ার অধিকার তার আছে। সে ক্ষমতার রাজনীতি করে, সে 17-18 বছর থেকে একটা ভালো নির্বাচন পায় নাই, ক্ষমতা থেকে অনেক দূরে আছেন। তো সেই জায়গায় এবং তার একটা 1/11-এর একটা ট্রমা আছে। সে বিভিন্ন সময় রাষ্ট্রীয় মেশিনারি, দেশি বিদেশি শত্রু দ্বারা আক্রান্ত হয়েছে, ষড়যন্ত্রের শিকার হয়েছে।
এগুলো কোনোভাবে ছোট করে দেখার সুযোগ নাই। বিএনপির এই ট্রমাটাকে আমাদের রেসপেক্টফুলি দেখতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে 1971 সালে বিজয় দিবসের পরে 72-এর জানুয়ারিতে কি আমরা আলোচনা করেছিলাম কিনা যে পাকিস্তানের সাথে আলাদা হওয়া, পাকিস্তান থেকে আলাদা হওয়াটা ঠিক হয়েছে কিনা, আমাদেরকে কি আবার মুসলিম লীগের রাজনীতিতে ফিরে যাওয়া উচিত কিনা, আমরা কি 70-এর নির্বাচনের আলোকে পাকিস্তান গণপরিষদ গঠন করা উচিত কিনা, এই আলোচনা আসলে আমরা করেছিলাম কিনা। যুদ্ধ গণ অভ্যুত্থানের পরে পরাজিত শক্তির পুনর্বাসন নিয়ে সাধারণত পৃথিবীতে কোথাও আলোচনা মানে হয় না। পাকিস্তানের বিষয়টা এরকম না ব্যারিস্টার ফুয়াদ, আমরা তো দুটো দেশ হয়ে আলাদা হয়ে গেলাম, তাদের সাথে তো আমাদের আর সেরকম সম্পর্কই নাই। আর এখন তো সবাই আসলে এই দেশেরই নাগরিক, সব রাজনীতি তো আসলে বাংলাদেশের ভেতরেরই। না, পার্থক্য আছে। কারণ হচ্ছে যে বাংলাদেশে 2024-এ যেটা ঘটে গেছে এটার সাথে ভারত, দিল্লি এত কানেক্টেড যে এখানে শুধু ভূখণ্ডটা একসাথে হওয়া, আলাদা হওয়ার বিষয় ছাড়া বাকি সবকিছু এখানে জড়িয়ে গেছে। আমার স্বার্থ, আমার স্বাধীনতা, সার্বভৌমত্ব, প্রত্যেকটা জিনিসের সাথে এখানে কানেকশন আছে। অতএব আপনি গণ অভ্যুত্থানের ম্যান্ডেটের পরে, জনগণ যে ম্যান্ডেট দিয়েছে 2024 সালে, এরপরে এই আলোচনাটা করা, গণ অভ্যুত্থানের পরাজিত শক্তিকে আপনি কিভাবে পুনর্বাসিত করবেন, কোন ফর্মে, রিফাইন ফর্মে আপনি তাকে আবার রাজনীতিতে, নির্বাচনে নিয়ে আসবেন, এই আলোচনাটা যৌক্তিক না। এখন প্রশ্ন হচ্ছে আপনি আওয়ামী লীগ আমরা ডিল করব কিভাবে, যেটা আপনার সাথেও আমি এর আগে আলোচনা করেছি যে আওয়ামী লীগ কোশ্চেনটা আমাদেরকে ঐক্যমতের ভিত্তিতে ডিল করতে হবে। যে কিভাবে ডিল করব, তাকে আমরা কি করব, আমি এবং অনেকগুলো আপনার অপশনের কথাও এর আগে আমি বলেছি, এবং বিভিন্ন শোতে আমি একই কথা বলেছি যে একটা গণ তদন্ত কমিশন হওয়া দরকার। আমেরিকার সেনেট হিয়ারিং, কংগ্রেশনাল হিয়ারিং এর মডেলে সরাসরি মতামত নেওয়া দরকার জনগণের কাছ থেকে। জনগণ কি মনে করে, একটা দুইটা পাঁচটা সাতটা অপিনিয়ন আসতে পারে, এরপরে আপনি রেফারেন্ডামে দিয়ে দেন। এইটা হচ্ছে একটা প্র্যাগম্যাটিক চয়েস যে আওয়ামী লীগ কোশ্চেনটা আমরা কিভাবে ডিল করব। ছাত্রলীগকে যেভাবে নির্বাহী আদেশ দিয়ে নিষিদ্ধ করা হয়েছে, এই রকম কোন রাষ্ট্রীয় নির্বাহী আদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ করার পক্ষে আমি নই। আমার বাস্তবতা হচ্ছে আমি চাই একটা মতামতের ভিত্তিতে, একটা গ্রেটার কালেকটিভ ওপিনিয়নের উপরে ভিত্তি করে এটা প্রসেস ফলো করে করা দরকার। এবং এটার সাথে একটা জুডিশিয়ারি, একটা লিগ্যাল প্রসেস, আমাদের অ্যাটর্নি জেনারেলের অফিস অথবা যুদ্ধাপরাধের যে ট্রাইব্যুনাল আছে, এই ট্রাইব্যুনাল সবাই মিলে একটা কালেকটিভ কনসেনসাসের ভিত্তিতে আওয়ামী লীগ কোশ্চেন ডিল করা দরকার। সেটা কিভাবে হতে পারে। দ্বিতীয়ত আপনি জিজ্ঞেস করেছেন যে হুট করে প্রশ্নটা আবার কেন মাথাচাড়া দিয়ে উঠলো। মাথাচাড়া দিয়ে উঠেছে কারণ হচ্ছে দিল্লির পক্ষ থেকে যে বক্তব্যগুলো আসছে, বাংলাদেশের কিছু কিছু কোয়ার্টারও ঠিক একই ভাষা, একই শব্দে কথা বলছে। দিল্লি কি বলছে দেখেন, দিল্লির ফরেন মিনিস্ট্রি গত কদিন আগে বলল যে বাংলাদেশে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত স্থিতিশীলতা আসবে না, ভারত সরকারের সাথে সম্পর্ক উন্নয়ন ঠিক আগের মতো হবে না, এরকম বহু কথা বলছে। ইন্ডিয়ার সেনাবাহিনীর প্রধান একই কথা বলছেন। ঠিক একই কথাগুলো দেখবেন ইনক্লুসিভ নির্বাচনের নামে বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসন করবার রাজনীতির কথা কিছু কিছু রাজনৈতিক দলের নেতারা বলছেন, বাংলাদেশের সুশীল সমাজের অনেকে বলছেন, এবং বাংলাদেশের আর্মড ফোর্সেস এর সিনিয়র লিডারশিপরা এই কথাগুলো বলছে। এবং বারবার আমাদেরকে বলা হচ্ছে যে ইনক্লুসিভ ইলেকশন, ইনক্লুসিভ ইলেকশন। ইনক্লুসিভ ইলেকশনের মানেটা কি, আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে হবে, আদারওয়াইজ কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না। তো যেই সশস্ত্র বাহিনী এবং তাদের সিনিয়র জেনারেলরা 2014 সালে কি ইনক্লুসিভ নির্বাচনের অর্থটা জানতেন না, 2018 সালে জানতেন না, 2024 সালে জানতেন না, তখন বলেন নাই কেন, এখন কেন বলছেন? কেন আপনাদের আওয়ামী লীগ প্রশ্নে আপনাকে ইন্টারফেয়ার করতে জি হচ্ছে? ব্যারিস্টার ফুয়াদ, আপনি মানে যদি তখন তো বলেন নাই অনেক কিছুই, আপনারাও এই সময় এভাবে করে কথা বলতে পারেন নাই। তখনকার কথা বলছি, তখন যখন তখন মানে যদি এভাবে শোনা যায় নাই, আপনাদের চেহারা ওইভাবে দেখা যায় নাই, তখন সবাই খুব সরব, তাই না ব্যারিস্টার ফুয়াদ? বা আমরা এভাবে করে টেলিভিশনে বসে আলোচনা করি নাই তখন এভাবে, কেন এটা হয় নাই, হয় নাই তো। কিন্তু এখন যখন গণ অভ্যুত্থানের পরে এই পরিবর্তন আসছে, এমনকি জাতিসংঘ তো বলছে, জাতিসংঘ যারা আসলে তদন্ত প্রতিবেদন দিয়ে পুরো মানবতা বিরোধী অপরাধ, গণহত্যার অপরাধের কথা বলছে, তারাও বলছে ইনক্লুসিভ নির্বাচনের কথা। আহ, এত এত দিক থেকে যখন বলছে, তখন কি এটার একটা একটা ভিত্তি বা একটা আমলে নেবার একটা জায়গা নেই? আওয়ামী অংশ ছাড়া এত দিক থেকে এই কথাগুলো কেউ বলছে না। জাতিসংঘের বিষয় হচ্ছে যে ওয়েস্টে একটা একটা স্ট্যান্ডার্ডে তারা বিচার আচারকে দেখে। যেমন ধরেন আইসিসি অ্যাবসেন্সিয়া বিচার করে না, এটা তার একটা জুরিসপ্রুডেন্সিয়াল পজিশন। পশ্চিমা দেশগুলোতে আপনি ইউরোপে দেখেন ডেথ পেনাল্টি নাই, আমেরিকাতে অনেক স্টেটে ডেথ পেনাল্টি নাই, কিন্তু অন্য স্টেটে তো আছে। তাহলে কি একজন মানবাধিকারকে বেশি সম্মান করে আরেকজন কম সম্মান করে? এটা একটা দার্শনিক প্রশ্ন।
আমরা যারা আইনের ছাত্র আমরা এগুলো ফিলোসফিক্যালি পড়েছি এগুলো সম্পর্কে, যে কিসের ভিত্তিতে আপনি একজন মানুষের জীবন নিতে পারেন, দিতে পারেন। প্রশ্ন হচ্ছে আপনি যদি রিয়েলি প্রফেশনাল সোলজার হন, আপনি কখনোই পলিটিক্যাল কোশ্চেনে ঢুকবেন না। আপনার কেন বলতে হবে বক্তব্যে যে বাংলাদেশে ইনক্লুসিভ ইলেকশন হয়? সেনাবাহিনীর প্রধানের কাছ থেকে কেউ জানতে চাইছে যে বাংলাদেশে কি ধর, আপনি কি নির্বাচন কমিশনার, আপনি কি অ্যাম্বাসেডার, আপনি কি পলিটিশিয়ান, আপনি কি প্রধান উপদেষ্টা? আপনাকে কেন এই বক্তব্য দিতে হবে? ক্যান্টনমেন্টে নিয়ে হাসনাতদেরকে অমুক দলকে তমুক দলকে বোঝানো, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে গোপন মিটিং করতেছে, আমরা তো এগুলো জানি, ডিজিএফআই করছে। কেন এগুলো করতে হবে আপনাদেরকে? দিস ইজ নট ইউর বিজনেস। আপনি এটা পলিটিক্যাল কোশ্চেন। তো আওয়ামী লীগ রাজনীতি করবে কি করবে না, নিষিদ্ধ হবে কি হবে না, তারপরে পুনর্বাসিত হবে কি হবে না, এটা তো বিচার বিভাগ ডিল করবে, এদেশ আইন কানুন ডিল করবে, এদেশের পলিটিক্যাল পার্টি ডিল করবে, অন্তর্বর্তীকালীন সরকার ডিল করবে। আপনি কি আর্মড ফোর্সেস এখানে ব্যবসা কি? আপনি গরুর ব্যবসা করেন, ছাগলের ব্যবসা করেন, মুরগির ব্যবসা করেন, আপনি রাজনীতির ব্যবসা করেন, গুম খুনের ব্যবসা করেন, এগুলো কেন? আমার প্রশ্ন হচ্ছে যে আপনি যখন প্রফেশনাল সোলজার, আপনি প্রফেশনালি থাকবেন। যেই কাজটা আপনি 14তে করতে পারেন নাই, 18তে প্রফেশনালি বিহেভিয়ার তো আপনি করতে পারেন নাই। আপনার অফিসাররা তো রাতের ভোট করে দিয়েছে, এগুলো তো আমরা জানি। আপনারা কর্নেল মেজরদেরকে 50 লাখ 1 কোটি টাকা করে দিচ্ছেন, গাড়ি বাড়ি দিচ্ছেন, এইসব বদমাইশি তো আপনারা করছেন। তাহলে আপনারা ক্ষমা তো চান না জাতির কাছে এখনো? তো এই বাস্তবতায় যখন নতুন পরিবর্তিত পরিস্থিতিতেও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আর্ম ফোর্সেস আবারও পলিটিক্স ইন্টারফিয়ার করছে, আমাদের গোয়েন্দা সংস্থাগুলো আবারও ডেকে ডেকে থ্রেট দিচ্ছে, এইটা মানতে হবে, সেটা মানতে হবে, ওইটা করতে হবে, সেটা করতে হবে আওয়ামী লীগ সাপেক্ষে, তাহলে এটা তো সিরিয়াস কনসার্নিং ব্যাপার। আমরা চাচ্ছি আমাদের আর্ম ফোর্সেস প্রফেশনাল হোক, জি আমাদের রাজনীতির 100 হাত থেকে তারা দূরে থাকবে। দিস ইজ নট দেয়ার বিজনেস, গেট আউট অফ পলিটিক্স। রাজনীতি আপনাদের ব্যবসা না। যেভাবে আপনারা বণিক সমিতির সদস্য হয়েছেন, ব্যবসা বাণিজ্য করেন, ওইটা যেমন আপনার কাজ না, রাজনীতি করাও আপনার কাজ না। আপনার কাজ হচ্ছে চাকর বাকরের কাজ। অন্তর্বর্তীকালীন সরকার এবং জনগণের সার্ভিসে আপনাকে যখন ডাকা হবে ইন এইড টু সিভিল পাওয়ার, আপনি টুকু ওই জুরিসপ্রুডেন্স অনুযায়ী, ওই জুরিসডিকশন ওয়াইজ আপনি অতটুকু কাজ করবেন। অতএব এইটা হাসনাতের স্টেটমেন্টের কারণে এই ইন্টারফিয়ারেন্সের প্রশ্ন যেহেতু এসছে এবং ডাইরেক্টলি এসছে, একটা নবীন রাজনৈতিক দলকে নিয়ে আপনি থ্রেট ব্যারিস্টার দিচ্ছেন। ফুয়াদ, আমি স্পষ্ট, আপনি একদম দেখিয়ে দিচ্ছিলেন যে সেনাবাহিনীর কাজ কতটুকু আর কতটুকু না, এই সেনাবাহিনীর কাছ থেকে এটুকু এক্সপেক্টেড না। কিন্তু আপনার কাছে এই প্রশ্নটা রেখে আমি হেলেন জেরিন খানের কাছ থেকেও এই বিষয়টা জানতে চাই যে সেনাবাহিনীর কাজের বাইরে সেনাবাহিনীকে 5ই আগস্টেও আমরা দেখেছি সব রাজনৈতিক দলগুলোকে ডেকেছে, তখন রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করেছে, এবং সেনাপ্রধান সেই 5ই আগস্টের বৈঠকের পরে তিনি বলেছিলেন যে আমি দায়িত্ব নিচ্ছি, আমার প্রতি আস্থা রাখুন, এইরকম বক্তব্য তখন তার কাছ থেকে এসেছিল। তখন তো আসলে তাকে এই জায়গাটাতে ছিলেন তিনি, তাহলে এই তারই একটা ধারাবাহিকতাই কি এখন চলছে কিনা সেই প্রশ্নটি আপনার কাছে আমি আসবো। হেলেন জেরিন খান, আপনি কি আছেন, শুনছেন? জি আছি। আপনার আমাকে ক্যামেরাটা দেখা একটু যাচ্ছে? আবছা হয়ে গেছে, যদি ঠিক করা যায় আমি, আচ্ছা, এবং একটু ঘোরানোও যদি যায়। আমি প্রশ্নটা করি আপনাকে, আপনি আসলে এই যে মিটিং সেনাবাহিনীর সাথে হাসনাত আবদুল্লাহর, এবং সেটি ঠিক যেভাবে আছে, হ্যাঁ ঠিক আপনাকে আছে। আপনাকে দেখতে পাচ্ছি, শুনতেও পাচ্ছি। যদিও আপনার আচ্ছা, ক্যামেরার ফ্রেমিংটা আমার মনে হয় ঠিক নাই, আপনি মানে একটু যদি এটাই ঠিক আছে, ঠিক আছে। থ্যাংক ইউ। জি, যেটি প্রশ্ন করছে যে সেনাবাহিনীর পক্ষ থেকে যেভাবে ডেকে নিয়ে যাওয়া হলো বা তারা গেলেন, মিটিং হলো, সেটি যেভাবে হাসনাত আবদুল্লাহ প্রকাশ করলেন, এই পুরো বিষয়টাকে কিভাবে দেখছেন? বিভিন্ন রাজনৈতিক দলের সাথে, যেটি ব্যারিস্টার ফুয়াদ বলছিলেন যে মানে জানেন এই বিষয়টা সবাই, যে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে গোপন বৈঠক হচ্ছে, বিএনপির সাথেও এরকম বৈঠক হয়েছে কিনা, এবং এই বৈঠক প্রক্রিয়াটাকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে আবারও। না, বিএনপি তো এটা রিজেক্ট করেছে এবং বলেছে যে এই ধরনের কোনো মিটিং হয় নাই। আপনি জানেন যে বিএনপির পক্ষ থেকে এটা অস্বীকার করা হয়েছে। আর হলো যেটা যে আমি ব্যারিস্টার ফুয়াদের অনেক টক শো গুলো আমি দেখি এবং খুবই ভালো লাগে। ও তার কিন্তু বিভিন্ন টক শোতে আমি যেটা শুনতে পাই, সে কিন্তু খুব দারুণ ভাবে বলেন যে এটাই হচ্ছে গণতন্ত্রের বিউটি, যে এখানে ভিন্ন মত থাকবে, ভিন্ন চিন্তা থাকবে, ভিন্ন মানে ভিন্ন ভিন্ন পার্টি থাকবে, সবাই তার মতামত ব্যক্ত করবে এবং পরবর্তীতে ঐক্যমতের ভিত্তিতে সবচেয়ে জনগণের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য যেটা হয় সেটাই মানে বাংলাদেশের মানুষ অ্যাকসেপ্ট করবে। তো এবং আপনি জানেন যে বিএনপির পক্ষ থেকে আমরা যে বর্ধিত সভাটা করলাম, আমাদের বর্ধিত সভার কিন্তু স্লোগান ছিল যে ঐক্যবদ্ধ শক্তি রুখে দেবে সকল ষড়যন্ত্র, এরকম একটা স্লোগান। মানে
ঐক্যবদ্ধ শক্তি যে কোনো ষড়যন্ত্রকে রুখে দিতে পারে। ঐক্য, 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 এবং ঐক্যকেই আমরা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চাই। এবং আপনারা জানেন যে জুলাই আগস্টের যে গণহত্যা হলো এবং জুলাই আগস্টে যে নির্মম ঘটনা হয়েছিল, সেখানে সত্যিকার অর্থেই যে সেনাবাহিনী যদি পরবর্তীতে শেষ মুহূর্তে, হ্যাঁ সেনাবাহিনী প্রথম দিকে তারা বেশ কিছু বিতর্কিত ভূমিকা ছিল, সেটা জাতি দেখেছে, কিন্তু লাস্ট মুহূর্তে সেনাবাহিনী যে ভূমিকা নিয়েছিল সেটা নিয়ে তো আমরা সকলে মিলে গর্ববোধ করেছি, গর্ব করেছি। তো সেনাপ্রধানকে নিয়েও আমরা বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য রেখেছি। তো সেই কারণেই কিন্তু আজকে আমরা আরেকটা হলো কি, দীর্ঘ 17 বছর বাংলাদেশে মানে এত অনিয়ম এবং এত বিশৃঙ্খলা কিংবা এত ফ্যাসিজম ছিল যে এখানে আইন কানুন নীতি নৈতিকতা মূল্যবোধ কোনো কিছুই ছিল না এখানে। আওয়ামী লীগ যেটা বলতো কিংবা শেখ হাসিনা যেটা বলতো কিংবা আওয়ামী ঘরানার লোকজন যেটা বলতো, আওয়ামী প্রশাসন যেটা বলতো, সেটাই ছিল আইন। সেই জায়গা থেকে তো রাতারাতি মানে ফিরে আসা যাচ্ছে না, যদিও আমরা সর্বাত্মক চেষ্টা করছি। সেটা আপনি মনে করেন যে এই এখন যে সরকারে আছে উপদেষ্টা মণ্ডলী তারা যেমন আছে, বৃহৎ দল হিসেবে বিএনপি আছে, বিএনপির সাথে অ্যালায়েন্স যে সমস্ত দলগুলো ছিল তারা চেষ্টা করছে, সকলে মিলে চেষ্টা করছে, কিন্তু তারপরও ওই যে যেই দীর্ঘদিনের যে অভ্যাস সেই জায়গা থেকে কিন্তু আমরা এখনো সরে আসতে পারছি না, সেই জন্য সময়ের ব্যাপার। সেই কারণেই আমরা বলবো যে এই মুহূর্তে যে বক্তব্য আসলো নাগরিক কমিটির পক্ষ থেকে, সেটা আমি মনে করি যে এটা নিয়ে আসলে আলোচনার বিষয় আছে এবং এটা নিয়ে দীর্ঘ আলোচনা করেই বিএনপির পক্ষ থেকে মতামত দিবে। আরেকটা হলো যে আপনি যেটা বলতে চাই সেটা হলো যে দেখেন এখন আমাদের যে জায়গাটায় হলো কাজ করা দরকার সেটা হলো যে দীর্ঘদিন বাংলাদেশের মানুষ গণতন্ত্রহীনতার মধ্যে রয়েছে এবং জাতীয়তাবাদী দল এই বিষয়টাকে সামনে রেখে কিন্তু বারবার করে এই উপদেষ্টা মণ্ডলীকে, বিশেষ করে প্রধান উপদেষ্টা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব শুধু বাংলাদেশ না সারা পৃথিবীর, নোবেল লরিয়েট এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে সামনে আমরা যে এই বিষয়টা সবসময় উপস্থাপন করছি যে এই যে জুলাই আগস্টের ঘটনার মধ্যে দিয়ে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, শেখ হাসিনার দোসররা অনেকেই পালিয়ে গিয়েছে, কিন্তু শেখ হাসিনার সবচেয়ে বেশি যে জায়গায় কাজ করেছিল তার ক্ষমতা অ্যাবসুলেট করবার জন্য, সেই জায়গাগুলো কিন্তু রয়ে গিয়েছে। সেটা হলো প্রশাসন বলেন, সেটা সিভিল প্রশাসন বলেন, পুলিশ প্রশাসন বলেন কিংবা আর্মির জায়গাটাই বলেন, সেখানেও কিন্তু আমরা জানি যে উম, এ, মানে দীর্ঘদিন যারা শেখ হাসিনার দোসর হিসাবে, এবং এটা নিয়েও তো এখন ভীষণভাবে আলোচনা হচ্ছে যে আপনার আয়নাঘর সৃষ্টি হয়েছিল, সেই আয়নাঘরে কেন প্রধান উপদেষ্টা এত দেরিতে গেলেন, এবং সেনা প্রধান একটা ডিক্লারেশন দিলেন জুলাই আগস্টের পরে যে তার ওখানে প্রায় 600 650 মতো আওয়ামী লীগের নেতাকর্মীরা আছে, কিন্তু তারা এখন কোথায়? এগুলো নিয়েও কিন্তু নানা ধরনের এখন জাতির কাছে প্রশ্ন আসছে। এখন অনেক আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আমরা বড় বড় নেতাকর্মী, বিশেষ করে শেখ হাসিনার পরিবারের কাউকেই আজ পর্যন্ত ধরা গেল না, তারা সকলকে এখন আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে বিদেশে দেখতে পাচ্ছি। তো এই ধরনের নানা রকমের বিতর্ক কিন্তু জাতির সামনে আসছে, কিন্তু এখন হয়েছে কি এই জায়গায় কিন্তু বিএনপি, আমি প্রথমেই যেটা বলেছি, বিএনপি হুটহাট করে সবকিছু যেমন সমর্থন দিতেও পারে না এবং সবকিছু রিজেক্টও করতে পারে না। সেই কারণেই বিএনপি এখন কিন্তু একটা গার্জিয়ানের মতো ভূমিকা পালন কিন্তু করতে এই হচ্ছে। বিষয়েও কি এই আপনারা জন্য আসলে বলতে কখনো পারেন যে কখনো বিএনপিকে আপনারা জানবেন সেনাবাহিনী রাজনৈতিক দলকে, বা যেটি একদমই স্পষ্ট হয়েছে হাসনাত আব্দুল্লাহকে অন্তত, বা এবং তাদের সাথে এনসিপিকে ডেকেছে, তাদের সাথে কথা বলেছে, তাদেরকে ইনক্লুসিভ নির্বাচনের জন্য বলেছে, মানে আওয়ামী লীগকে যে কোনো ফর্মে রিফাইন্ড ফর্মে আনবার কথা বলেছে, এই যে বলার প্রক্রিয়া, এই যে বৈঠকের প্রক্রিয়া, এটাকে কি আপনারা সঠিক মনে করেন? ব্যারিস্টার ফুয়াদ বলছেন এটি তাদের কাজ না, এটি তারা করতে না, পারে না। সত্যিকার অর্থে কি ধরেন নাগরিক কমিটি যারা মানে আগে ছাত্র প্রতিনিধি ছিল কিংবা সমন্বয়ক ছিল, তাদের যে বিশেষ করে জুলাই আগস্টের সেই 36 দিনে ছাত্র নেতাদের যে উপরে মানুষের যে আস্থা ছিল, সেই জায়গায় তো তারা এখন নাই। তারা তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য, বিভিন্ন সময় তারা বিভিন্ন
পদক্ষেপ নেওয়ার কারণে তারা কিন্তু ভীষণভাবে মানে তাদের অবস্থান হারিয়ে ফেলেছে। এবং তাদের কারো কারো মানে সত্যিকার অর্থে যেটা আমি বলতে চাই, আমি একজন ছাত্র রাজনীতিবিদ, আমিও কিন্তু একদম একদম মানে তৃণমূল পর্যায় থেকে উঠে আসা। আমি একটা এদেশের সর্ববৃহৎ কলেজ ইডেন বিশ্ববিদ্যালয় কলেজের ভিপি ছিলাম। আমিও 90 আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেছি। কাজেই সেই জায়গা থেকে আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে দেখেন, আমরা কিন্তু যখন 90-এর আন্দোলনে আমরা ওই 90-এর আন্দোলনটাও কিন্তু ছাত্র নেতৃত্ব হয়েছিল এবং মানে এরশাদের পতন হয়েছিল। তারপরে কিন্তু আমরা যে যার মতো যার যার প্রতিষ্ঠানে ফিরে গিয়েছি, পড়াশোনায় গিয়েছি, কেউ ছাত্র রাজনীতিতে নেতৃত্ব দিয়েছি। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হয়েছে, কিংবা বিভিন্ন বিশ্ববিদ্যালয় গুলো বিভিন্ন কলেজগুলোতে নির্বাচন হয়েছে, আমরা কিন্তু সেই জায়গায় গিয়েছি। কিন্তু এবারই দেখলাম যে ছাত্ররা রাতারাতি করে ক্ষমতার মানে মোহে আটকে পড়লেন এবং তারা ক্ষমতার জন্য একদম অস্থির হয়ে গেলেন। এইটা কিন্তু তাদেরকে ভীষণভাবে বিতর্কিত করেছে। এবং তারা সেই জায়গায় থেকে এখন যারা উপদেষ্টা যে 3 জন ছিল তার মধ্যে একজন নাহিদ চলে এসছেন, কিন্তু বাকি 2 জন কিংবা নাহিদের কর্মকাণ্ড বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু নানা রকমের বিতর্ক আজকে কিন্তু জাতি দেখতে পাচ্ছে। সেই কারণে এখন হাসনাত আব্দুল্লাহ যে বিষয়টি জাতির সামনে উপস্থাপন করেছে, আর আরেকটা হলো, কিন্তু আমরা সবসময় বলি কি যে সেনাবাহিনী হচ্ছে আমাদের গর্বের জায়গা। সেনাবাহিনীকে নিয়ে কিন্তু আমরা অনেক গর্ববোধ করি। সেনাবাহিনীর একটা অতীত আছে, একটা বিশেষ করে আমরা জাতীয়তাবাদী দল, আমাদের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি স্বাধীনতার ঘোষক ছিলেন, যিনি নিজে অস্ত্র হাতে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন, পরবর্তীতে সিপাহী জনতার বিপ্লবের মধ্যে দিয়ে তিনি রাষ্ট্র পরিচালনায় আছেন। যতদিন এই বাংলাদেশ থাকবে ততদিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম শ্রদ্ধা ভরে স্মরণ করবে। এবং তার শাসনকাল ছিল বাংলাদেশের সবচেয়ে মানে স্বর্ণযুগের শাসনামল। তা আমরাও তো সেনাবাহিনীকে নিয়ে আমরা গর্ববোধ করি। সেই মানে সেনাবাহিনীকে নিয়ে মানে খুব কেউ হঠাৎ করে বিতর্ক তুলবে সেটা কিন্তু আমরা প্রত্যাশা করি না। যদিও সেনাবাহিনীর আবার খারাপ দিকও বিতর্ক আছে। তোলাটা হোসেন নিশ্চয়ই মোহাম্মদ অনুচিত, কিন্তু যদি ঘটনাটা ঘটে যেটি হাসনাত আব্দুল্লাহ দাবি করছেন, আইএসপি এর এখনো পর্যন্ত এটাকে অস্বীকার করেছে, এরকমটা আমি অন্তত দেখিনি। যদি এই ঘটনাটা ঘটে, এইরকমটা হওয়াটা কি ঠিক কিনা সেটি আপনার মন্তব্য জানতে না, চাই। এরকম হওয়া তো অবশ্যই ঠিক না। এটা কেন সেনাবাহিনী রাজনীতিবিদদেরকে তুলে নিয়ে যাবে এবং প্রেসার করবে, এটা তো আমরা যদি এটা সত্যি স্পষ্ট। হয় অনেক ধন্যবাদ তাহলে হেলেন নিশ্চয়ই জেরিন, আমরা এই জায়গাটা স্পষ্ট ধিক্কার হতে জানাই, চাচ্ছিলাম। নিন্দা জানাই। আরেকটা হলো, এটাও আবার পাশাপাশি আমরা আমি আমার আমার ব্যক্তিগত মতামত এটা যে আইএসপিআর থেকে এটার ব্যাপারে একটা ক্লিয়ার কাট একটা মানে প্রতিবাদ কিংবা পক্ষে বিপক্ষে একটা মতামত আসা দরকার। জি, হেলেন জেরিন খান, আপনাকে ধন্যবাদ। ব্যারিস্টার ফুয়াদ, মানে আমরা হাসনাত আব্দুল্লাহর যে পোস্ট, আমিও একই প্রশ্ন আপনার কাছ থেকে করতে চাই যে হাসনাত আব্দুল্লাহ এই বিষয়টি প্রকাশ্যে এনেছেন বা সোশ্যাল মিডিয়ায় এনেছেন, এটি শিষ্টাচার বহির্ভূত হয়েছে বলে বলছেন নাগরিক পার্টির আর এক নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি এমনটি বলছেন। আপনার কাছে একটু জানতে চাই যে এরকম একটা বৈঠক হয়েছে, তার একটা সমালোচনা আপনি করছিলেন, এটাকে সামনে আনা, এটি কি শিষ্টাচার বহির্ভূত বলে আপনি মনে করেন? এটি কি যথাযথ হয়েছে? যদি হয় যথাযথ, 11ই মার্চে বৈঠক হলো, 10 দিন পরে কেন সেটি প্রকাশ করা হলো? 10 দিনের মধ্যে আসলে হিসাব নিকাশ কি হলো? কেন এতদিন অপেক্ষা করা হলো? আপনি এর আগে আরেকটা প্রশ্ন করেছিলেন, ওইটা একটু অ্যাড্রেস করে ফেলি। প্রথমত হচ্ছে যে 5ই আগস্টে তো এই সেনাবাহিনীর সিনিয়র নেতৃত্ব রাজনৈতিক নেতাদেরকে ডেকে নিয়ে গেছেন ক্যান্টনমেন্টে। এই প্রসেসটা তখন ফলো করা কেমন হলো? এই সেনাবাহিনী তো একটা লিডারশিপ দিয়ে একটা এই গৃহযুদ্ধ সিচুয়েশনটাকে হ্যান্ডেল করেছে দেখেন। এবং অনেকেই সেনাবাহিনী এবং আর্ম ফোর্সেসকে অনেক ক্রেডিট দিতে চায় যে এই 5ই আগস্টে তারা যদি জনগণের পাশে না দাঁড়াতো। আমি এই ক্রেডিট দেওয়ার পক্ষে না। তারা যেটা করেছে তারা আসলে বাধ্য হয়ে করেছে। সশস্ত্র বাহিনীর সিনিয়র নেতৃত্ব যদি বুঝতে পারতো যে আরো 2, 4, 5 দিন 7 দিন কয়েক হাজার কয়েকশো মেরে হাসিনাকে রাখা সম্ভব, যদি এটা তারা বুঝতো তাহলে তারা এই কাজটা করতো। কারণ এই লেভেলের সকল অফিসারই আওয়ামী লীগের দালালি পলা করেছে। বাংলাদেশে এখন 3 বাহিনীগুলোতে সিনিয়র লিডারশিপে যা আছে এরা সব আওয়ামী লীগের ডিএনএ টেস্ট করা অফিসার। অতএব এই অফিসার খুব দেশপ্রেমী, এদেরকে নিয়ে আমরা খুব গর্বিত, এগুলো হওয়ার কোনো সুযোগ নাই। আমি গর্ব কাদেরকে নিয়ে করি? পিলখানায় যে 57 জন দেশপ্রেমিক অফিসারকে শহীদ করা হয়েছে, যে জওয়ানদেরকে হত্যা করা হয়েছে, যে হাজার হাজার দেশপ্রেমিক ডানপন্থী বিএনপি জামাত নামাজি
বোরখা পরে, হজ করে, দাড়ি রাখছে, টুপি পরে, ধর্মবিশ্বাস করে, এইরকম যে হাজার হাজার কর্মকর্তা বিভিন্ন ফোর্সের জওয়ানদেরকে তারা যে কর্মচ্যুত করেছে, চাকরিচ্যুত করেছে, বঞ্চিত করেছে, আমি তাদেরকে সম্মান করি। আমি সম্মান করি যেদিন সেনা সদরের দরবারে জুনিয়র অফিসাররা বাংলাদেশের পক্ষে কথা বলেছে, দেশের মানুষের পক্ষে কথা বলেছে, সেই লক্ষ লক্ষ জওয়ান এবং জুনিয়র দেশপ্রেমিক কর্মকর্তা থেকে আমি সম্মান করি, ভালোবাসি। তারা সার্বভৌমত্বের প্রতীক। কিন্তু সিনিয়র লিডারশিপরা কখনোই দেশের পক্ষে দাঁড়ায় নাই গত 16 বছরে। তারা সবসময় দিল্লির পক্ষে দাঁড়াইছে, আওয়ামী লীগের পক্ষে দাঁড়াইছে। এবং দ্বিতীয় যে কারণে তারা জনগণের পাশে আসছে, এই সিনিয়র লিডারশিপরা বুঝছে দরবারের মিটিং এর পরে যে এরপরেও যদি আমরা হাসিনার পক্ষে থাকি, প্রত্যেকটা ফোর্সে কু হয়ে যাবে, ব্যাপক পরিমাণে কু হবে, কান্টনমেন্ট গুলো উল্টাপাল্টা হয়ে যাবে এবং এই সিনিয়র লিডারশিপের অনেকেরই লাশ খুঁজে পাওয়া যাবে না। অতএব সেই ভয়ে তারা বাধ্য হয়ে এই বাস্তবতা এসছে, এই শর্তে যে কোনো না একটা সিচুয়েশন ক্রিয়েট করবে তারা এট সাম পয়েন্ট, এবং এই সিচুয়েশনের মধ্য দিয়ে চুপ্পুকে সামনে রেখে হাসিনাকে, আওয়ামী লীগকে কোনো না কোনো ফর্মে রাজনীতি ফিরায় নিয়ে আসে। এবং এই কথাটা আমি 5ই আগস্টে আমার বক্তব্যে আমি নিজে বলেছি যে গত বছর যখন হাসিনা পালিয়ে চলে গেছে, যে চুপ্পু এবং সেনাবাহিনীর সদস্যরা, সিনিয়র লিডারশিপ, আমি যখন আর্মড ফোর্সেস বলি আমি আসলে ওই উপরের দিকের অফিসারগুলোকে মিন করি আর কি, যে তারা মিলে আসলে কি চক্রান্ত করছে। এবং আজকে 7 মাস পরে হুবহু তার প্রতিফলন এখানে ঘটেছে আমরা দেখতে পাচ্ছি। তো এই বাস্তবতায় আমাদেরকে বুঝতে হবে যে কাকে কখন কতটুকু ক্রেডিট আমি দিব। আমি এই আর্ম ফোর্সেস নিয়ে গর্বিত না। এই আর্ম ফোর্সেস গত 16 বছর আমার পক্ষে দাঁড়ায় নাই, আমার জীবন, আমার জান মালের নিরাপত্তা দেয় নাই। সে আমার বুকে গুলি চালাইছে, সে হেলেন আপাদেরকে মারছে, বাড়িতে থাকতে দেয় নাই, উঠায় নিয়ে গেছে, রিমান্ডে নিচ্ছে, হাজারে হাজারে মিথ্যা মামলা দিচ্ছে। তো এই 111 এর পরের যে সেনাবাহিনী, পিলখানা গণহত্যার পরের যে আমাদের সশস্ত্র বাহিনী, এই সশস্ত্র বাহিনী কম্প্রোমাইজড সশস্ত্র বাহিনী। এরা জেনারেল হওয়ার জন্য, প্রধান হওয়ার জন্য বাহিনীর দিল্লিতে গিয়ে ইন্ডিয়ান হাই কমিশনে গিয়ে দালালি করতো, লবি করতো। অতএব তাদের প্রতি আমার সম্মান শ্রদ্ধা ন্যূনতম নাই। এবং দেশবাসীকে মাথায় রাখতে হবে যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হচ্ছে আমার জুনিয়র অফিসাররা, দেশপ্রেমিক অফিসাররা। তাহলে তখন আপনারা কেন, মানে তখন অভ্যুত্থানে একদম গরম গরম অভ্যুত্থান, গরম গরম বিপ্লব, তারপরেই কেন এই বিষয়ে কোনো ব্যবস্থা হলো না? মানে সেনাবাহিনীর প্রতি এখন যে অভিযোগের কথা বলছেন, শুধু আপনি না, হাসনাত আবদুল্লাহ বলছেন বা আসিফ মাহমুদও বলছেন যে সেদিন বুকে পাথর চেপে ডক্টর ইউনূসকে মেনে নিয়েছিলেন সেনাপ্রধান। এই কথাগুলো এতদিন পরে এসে কেন বলা হচ্ছে? দেখেন, একটা প্রত্যাশা ছিল যে হয়তোবা সিনিয়র নেতৃত্ব লেসন নিয়েছেন, গণ অভ্যুত্থানের পক্ষে ছিলেন, থাকবেন। তারা আশা করেছিলেন যে আওয়ামী লীগ প্রশ্নটা তারা দিল্লির প্রেসক্রিপশনে চাপিয়ে দেবার চেষ্টা করবেন না। তারা গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ, মানবাধিকার লঙ্ঘনে জড়িত কর্মকর্তাদেরকে দেশ ছেড়ে পালানোর সুযোগ করে দেবেন না, বিচারের মুখোমুখি হওয়া থেকে বাধা দেবেন না, আয়নাঘরকে এক্সপোজ করা থেকে তারা ডিলে করবেন না, এই আশাবাদগুলো ছিল। কিন্তু 7 মাস পরে এসে দেখা যাচ্ছে যে এই আর্ম ফোর্সেসের সিনিয়র লিডারশিপ, আমাদের ডিজিএফআই, এনএসআই এর খাইসলত চরিত্র গত 16 বছরের বদমাইশি থেকে ন্যূনতম পরিবর্তন হয়নি। তারা এখনো বাংলাদেশের পক্ষে নাই। তারা এখনো তাদের প্রত্যেকটা শব্দ, ভাষা দেখেন দিল্লির ল্যাঙ্গুয়েজে তারা কথা বলছে। অতএব সেইটা হচ্ছে অ্যালার্মিং আমাদের জন্য। এবং আমরা ডিজিএফআই এর তো সরাসরি ভিকটিম, এনএসআই এর সরাসরি ভিকটিম। আমাদেরকে গত বছরের পর বছর যে পরিমাণ হেনস্থা করছে, বাসায় থাকতে দেয় নাই, কন্টিনিউয়াস সার্ভেলেন্স, মনিটর করা, মানে হেন কোনো অন্যায় নাই, ট্রমা নাই যেটার মধ্যে আমাদেরকে তারা ফেলে নাই। এবং এই যে আমাদের দলের আপনার রেজিস্ট্রেশন দেয় নাই, আমাদেরকে নেগোসিয়েশন করতে বলতেছে যে আওয়ামী লীগের সাথে নির্বাচনে যাইতেছে, 24-এর নির্বাচনে গেলে টাকা দিবে, সিট দিবে, মন্ত্রিত্ব দিবে, তারপরে নিবন্ধন ফিরায় দিবে। এগুলো কারা করছে? এই ভুয়া সুয়া 2 নম্বর দল। এরকম অফার কি এখনো আপনাদেরকে দিচ্ছে? মানে এখন এসে আপনাদেরকে দিচ্ছে? এখন তো ধরেন এখন পর্যন্ত আমাদেরকে কেউ অ্যাপ্রোচ করে নাই। আপনাদের সাথে কোনো বৈঠক হয়েছে? মানে হাসনাত আবদুল্লাহ বা অন্যান্য দলের সাথে যেমন হয়েছে? না, আমাদের সাথে ডিজিএফআই কোনো মিটিং হয়নি। তো যেটা হয়েছে যে আপনার এই ডিজিএফআই, এনএসআই যেগুলো করে, এগুলো তো আমরা ফার্স্ট হ্যান্ড ভিকটিম। আমরা তো এগুলো এক্সপেরিয়েন্স করেছি গত 16 বছর। তো ব্যারিস্টার ফুয়াদ, কি মনে হয় আপনাদের সাথে, মানে এবি পার্টির সাথে হলো না, বিএনপির সাথে হলো না, হাসনাত আবদুল্লাহদের সাথেই কেন হলো? এবং হাসনাত আবদুল্লাহদের মধ্যে থেকে শুধু হাসনাত আবদুল্লাহ এবং সেই 2 জন, তাদের সাথেই কেন বৈঠকটা হলো? আর কোন কোন রাজনৈতিক দলের সাথে হয়েছে জানেন? ওইটা ধরেন আমি অনেক কিছু জানি, কিন্তু আমি তো আপনাকে পাবলিকলি এগুলো বলতে পারবো না। কারণ হচ্ছে যে এগুলো হাসনাত আবদুল্লাহ পাবলিকলি বলে দিলেন, পাবলিকলি বললে সমস্যা? একটা দলের নেতা সে বলেছে, এটা আমরা এখন রেফার করতে পারবো।
কিন্তু অন্য কোনো দলের কারোর সাথে কোথাও মিটিং হচ্ছে কিনা এগুলো তো আমরা জানি, খোঁজ খবর পাইতো, কিন্তু এগুলো তো আমরা বলতে পারছি না আপনাকে, যেহেতু এগুলো পাবলিক করা হয়নি। যেহেতু আমাদের গত বছরগুলোর এক্সপিরিয়েন্স আমরা জানি যে এগুলো হয়, এগুলো হয়েছে, বিএনপির নেতাদেরকে জেলখানা থেকে বাইর করে আইনা ডিজিএফআই এনএসআই নৌকায় নমিনেশন দিছে না, তারা দিছে তো, এগুলো তারা এই কাজ করেছে তো। বিচারপতিকে এজলাস থেকে চিফ জাস্টিসকে বের করে লাত্থায় গুতায় বাইর করছে না দেশ থেকে, সিনহাকে বাইর করছে তো ওগুলো। অতএব এগুলো তারা যে করেছে এর আগে, এগুলোর তো হাজারটা প্রমাণ আছে। আয়নাঘর, 700-800 আয়নাঘর, মানে কি ভয়ঙ্কর কাজ তারা করেছে, মনস্টার এই বাহিনীগুলো পরিণত হয়েছে। তো সেই জায়গাতে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে যে এখন কার সাথে মিটিং হয়েছে বা না হয়েছে, প্রশ্ন হচ্ছে মিটিং এর মাধ্যমে কি বলার চেষ্টা করা হচ্ছে, এইটা হলো দেশের জন্য বেশি ভয়ঙ্কর। যে এমন একটা পরাজিত শক্তিকে পুনর্বাসনের জন্য প্রেসার ক্রিয়েট করা হচ্ছে, যেই প্রশ্নটা হচ্ছে রাজনৈতিক প্রশ্ন, পলিটিক্যাল কোশ্চেন। এইটা আমাদের গোয়েন্দা সংস্থা, আমাদের আর্ম ফোর্সেস করতে পারে না, বলতে পারে না। এই পলিটিক্যাল কোশ্চেনটা পলিটিক্যাল পার্টি এবং পলিটিক্যাল লিডাররা ডিল করবে, পাবলিকলি ডিল করবে, ওপেন ডিসকাশনের মাধ্যমে ডিল করবে। যেভাবে আপনার শোতে এসে আমি বলেছি যে আওয়ামী লীগ প্রশ্ন কিভাবে ডিল করতে হবে, আমি পুরো রোড ম্যাপ বলে দিয়েছি। এখন এই রোড ম্যাপে যদি জনগণ একমত হয়, সে রোড ম্যাপ ফলো করবে, না হইলে আমি তো এটা নিয়ে যুদ্ধ করবো না, আমি তো মারামারি করতে নামবো না। কিন্তু পলিটিক্যাল কোশ্চেন পলিটিক্যালি ডিল করতে হবে। এইটা ওই উত্তর পাড়াতে অথবা কচু খেতে বসে সিদ্ধান্ত নেওয়া যাবে না। এইটা তো হচ্ছে এখন তো আমার বটম নির্বাচন লাইন। সামনে, ধরুন যদি ডিসেম্বরে নির্বাচন হয়, এর আগে তো এটাকে ডিল করার প্রয়োজন আছে। মানে সেটা পলিটিক্যাল পার্টি করবে, সেটা ডিজিএফআই করবে কেন, সেটা ক্যান্টনমেন্ট করবে নিশ্চয়ই, কেন? কিন্তু পলিটিক্যাল পার্টিগুলো তো এটা নিয়ে কোনো ঐকমতে যাচ্ছে না। বিএনপি সেটা যেমন কোনো মতামত দিতে চায় না বিষয়ে। আপনি আলাদা সমালোচনা করেন, সেটা নিয়ে আপনি আমাদেরকে আলাদা প্রশ্ন করেন, সে ব্যাপারে আমার কোনো সমস্যা নাই। কিন্তু ক্যান্টনমেন্টের কোনো রোল থাকতে পারবে না পলিটিক্সে। দিস ইজ দ্য বটম লাইন। সেনাবাহিনী প্রজাতন্ত্রের কর্মচারী, শুধুমাত্র চাকর বাকরকে যখন রাষ্ট্র ডাকবে আমার জীবন বাঁচাইতে, স্থলবন্দর, আমার জল, আমার আকাশ সীমা, আমার এই সাগর বাঁচানোর জন্য, তখন সে ফাইট করতে আসবে, জীবন দিতে আসবে, তার আর কোনো কাজ নাই। আমরা পাকিস্তানের এক্সাম্পল দেখেছি, টার্কিতে দেখেছি, মিশরে দেখেছি। এই প্রত্যেকটা রাষ্ট্র গণতান্ত্রিক হইতে পারে নাই শুধুমাত্র আর্ম ফোর্সেস ইন্টারফারেন্সের কারণে। 1-2 বছর থেকে না, 77 বছরে পাকিস্তানে একটা ডেমোক্রেটিক ট্রানজিশন হয় নাই, যেই সরকারটা 5 বছর নির্বাচিত হয়ে ক্ষমতায় ছিল, সেনাবাহিনীর কারণে পারে নাই। এবং যে ইন্ডিয়ান আপনার একাডেমিক এবং কংগ্রেসের পলিটিশিয়ান আছে, আপনার ডক্টর শশী থারুর, তার একটা বিখ্যাত কথা আছে পাকিস্তান সম্পর্কে, যেটা আমাদের ক্ষেত্রে মাঝে মধ্যে প্রযোজ্য হয়। সেটা হচ্ছে পৃথিবীতে প্রত্যেকটা রাষ্ট্রে একটা করে সেনাবাহিনী থাকে, আর পাকিস্তান সেনাবাহিনীর একটা রাষ্ট্র আছে। এটা ফান্ডামেন্টালি ডিফারেন্ট জায়গা। আপনি কখন কর্মচারী আর আপনি কখন জমিদার, এটা আপনার আচরণ দ্বারা প্রমাণিত হতে হবে। আমরা এই ফোর্সেসের বিপক্ষের মানুষ না, আমরা চাই এই ফোর্সেসটা আমার গণতান্ত্রিক আকাঙ্ক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ হইতে হবে। তার আচরণটা এমন হইতে হবে যেটা আমার মুক্তির লড়াইয়ের সাথে যায়, যেটা আমার 71-এর স্বাধীনতা যুদ্ধের লড়াইয়ের সাথে যায়। এবং তাদের যারা পূর্বপুরুষ ছিল, তাদের জীবন থেকে তাদের শেখা দরকার। এই মুক্তির লড়াইতে নেতৃত্ব দিয়েছিল কারা? প্রত্যেকটা সেক্টর কমান্ডার তো আর্ম ফোর্সেস ছিলেন, প্রত্যেকটা ডেপুটি সেক্টর কমান্ডার, যারা এই আমাদের সাধারণ মানুষদেরকে ট্রেন করেছেন, তারা তো মিলিটারি অফিসার ছিলেন। এই যে একটা গ্লোরিয়াস কন্ট্রিবিউশন তাদের এই জাতির ক্রিটিক্যাল টাইমগুলোতে, তারা এসে তারপরে কি করলেন 1/11-এর পর থেকে? কন্টিনিউয়াসলি নিজেদেরকে অসম্মানিত করা, মর্যাদা হানি করা, নিজেদের ভিতরে নিজেদের শত্রু খুঁজে বের করা, নিজেদের মধ্যে নিজেদের খুন খারাপের ব্যবস্থা করা, ব্যবসা বাণিজ্য কঙ্গল ম্যারেট করেছে। দেশের সবচেয়ে বড় কর্পোরেশনের নাম হলো আমাদের আর্ম ফোর্সেস। হেন কোনো ব্যবসা নাই, সে করে না। ব্যবসা করবেন কেন আপনি? যেই দিল্লির গোলামি করেন, সেই দিল্লিতেও তো আমাদের ওখানকার আর্ম ফোর্সেসরা ব্যবসা করে না। তাহলে আমরা চাচ্ছি আমাদের আর্ম ফোর্সেসটা প্রফেশনাল হবে, এটাই। এবং আমি যে শত শত অফিসারদেরকে চিনি, রিটায়ার্ড আপনার আর্মড ফোর্সেস অফিসার, কারণ আমি রাওয়াতে বহু ইভেন্টে তাদের প্রোগ্রামে বিভিন্ন সময় গিয়েছি, যাই, তারা সবাই চায় তার ফোর্সটা প্রফেশনাল হোক, তার ফোর্সটা জেনুইনলি বাংলাদেশের গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা আছে, জনগণের পক্ষে শক্তি হোক। এটা তো আমরা দেখতে পাচ্ছি না। ক্যান্টনমেন্টের এই ঘটনাগুলোতে এগুলো আমাদেরকে মানে হতাশ করছে যে 24-এর গণ অভ্যুত্থানের পরে তো এই চরিত্র থেকে আমরা বেরিয়ে আসতে যাচ্ছি।
জি ব্যারিস্টার এবং ফুয়াদ, এই ধন্যবাদ যে আপনাকে। ধন্যবাদ আপনাকে। আমি আমাদের আবারও আপনার কাছে একটু আসবো, কিন্তু হেলেন জেরিন খানের কাছে খালি এই জায়গাটা একটু জানবো যে এখন যে অবস্থায় দেখা যাচ্ছে একরকম মুখোমুখি অবস্থায়, রাস্তায় এরকমও স্লোগান শোনা যাচ্ছে, ওয়াকার না হাসনাত না ওয়াকার, মানে এইরকমও স্লোগান আসছে। এই একটা পরিস্থিতির কি কোনো পরিণতি, কোনো প্রভাব সামনের দিনে আছে? এমনিতেই নানান গুঞ্জন কিন্তু এখন দেশে বিদেশে চলে, অনেকেই গুজব রটায় নানান রকম, অতএব অনেক রকম আলোচনা আছে, কিন্তু এটার একটা পরিণতি আছে কিনা কি মনে হয়? দেখুন, একটা গণ অভ্যুত্থানের পরে সবকিছুই তো অস্বাভাবিক অবস্থা থেকে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসার একটা সময় যাচ্ছে আমাদের। তো এই সময়টায় আর আর বিশেষ করে ছাত্র রাজনীতি, বিশেষ নাগরিক কমিটি, যেটা নাগরিক পার্টি যেটা করা করা হয়েছে, হ্যাঁ, তাদের তো অভিজ্ঞতা ভীষণ এখনো ঘাটতি আছে। সে কারণে আমরা বিভিন্ন সময় তাদের এমন সব কর্মকাণ্ড আমরা দেখতে পাচ্ছি, সেটা নিয়ে আমরা খুবই এক এক সময় খুবই আতঙ্কের মধ্যে পড়ে যাই। কখনো তারা প্রেসিডেন্টকে সরাতে হবে, যেটা নিয়ে আপনি জানেন যে তারা বিএনপিকে ভীষণভাবে ব্লেম দেয়। আমরা আমরা কিন্তু বারবার করে যেই জায়গাটায় যেতে চাই, যে এই সমস্ত কর্মকাণ্ডের মধ্যে কখনো দেখছি যে তারা প্রেসিডেন্টকে সরাবে, আবার কখনো বলছে তারা স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে, এখনো আবার বলছে গণপরিষদ নির্বাচন দিতে হবে, আবার কখনো বলছে শেখ হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত কেউ যদি নির্বাচনের কথা বলে তারা গণশত্রুতে পরিণত হবে। এই ধরনের মানে কথাবার্তায় মানে সত্যিকার অর্থে জাতি কিন্তু বিভ্রান্ত হচ্ছে এবং আতঙ্কিত হচ্ছে। কারণ আপনি জানেন যে বাংলাদেশকে নিয়ে একটা ষড়যন্ত্র হচ্ছে, এবং পার্শ্ববর্তী একটি দেশ, তারা দীর্ঘ 17 বছরে তাদের যে ইনভেস্টমেন্ট, তারা যে শেখ হাসিনাকে এককভাবে যেইভাবে সাপোর্ট দিয়ে বাংলাদেশকে একটা করদ রাজ্যে পরিণত করছিল, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল, বাংলাদেশের সমস্ত সিভিল প্রশাসন বলেন, বিচারালয় বলেন, এবং এই সেনাবাহিনী যেটা বললেন, যে সত্যিকার অর্থেই তো যে সেনাবাহিনীর দীর্ঘ 17 বছরের যে তাদের যে কর্মকাণ্ড, সেটা তো মানে সেটা মনে করলে তো আমরা ভীষণভাবে আতঙ্কিত হই। বিশেষ করে বিএনপির উপরে যে অত্যাচার চলেছে, এবং আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তার নিজের বক্তব্যতে, আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপনি জানেন যে স্বাভাবিকভাবে তিনি তার ব্যক্তিগত বিষয় নিয়ে কিংবা কাউকে কটাক্ষ করে কখনোই তিনি বক্তব্য দেন নাই এবং দিতে চানও না। এটা আমাদের বিশেষ করে জিয়া পরিবারের যারা আছেন, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেন, এবং আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান, তাদের এইটা নিয়ে আমরা ভীষণভাবে গর্ববোধ করি। তো সেই আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকেও কিন্তু বাড়ি থেকে যেইভাবে তাকে এই সেনাবাহিনীর গুটি কয়েক সুবিধাভোগীরা যেভাবে তাকে বের করে দিয়েছিলেন, তারপরে তারপরে যেটা ফুয়াদ সাহেব বললেন, যে বিডিআর এর যে নির্মম হত্যাকাণ্ড, এবং সেই হত্যাকাণ্ডকে গায়েব করে দেওয়ার জন্য সেনাবাহিনী যে ভূমিকা রেখেছে, পরবর্তীতে যে নির্বাচনে আমরা যেটা দেখলাম, আল জাজিরায় যে আহ, প্রধানমন্ত্রীর যে নিয়ে এবং সেনাবাহিনীকে নিয়ে যে রিপোর্টটা করা হয়েছিল, সেটা এইগুলা যদি আমরা আনি, এবং জেনারেল আজিজের কথা যদি আমরা এখানে তুলে আনি, এইগুলা যদি আমরা স্মরণ করি, তাহলে তো সত্যিকার অর্থেই যে সেনাবাহিনীকে নিয়ে আমরা ভীষণভাবে আতঙ্কিত হই। এবং এখনো তো আমি যেটা পূর্বেই বলেছি, যে এখনো যে সেই 17 বছরের যারা যাদেরকে ক্ষমতায়ন করা হয়েছে, তারা এখনো এখনো নাকি বহাল তবিয়তেছে। তাহলে তবে মানে আবার জেনারেল আজিজের পাশাপাশি তো কথায় আপনারা আতঙ্কিত হন, কিন্তু জেনারেল ওয়াকার যখন আছেন সেনাপ্রধানের দায়িত্বে, তখনও কি একই রকম না, বোধ? আমি ওই জায়গায় আসতে চাই যে আপনি শুধু ওয়াকার কেন, আমরা যদি, আমি তো আগে বলেছি যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, পরবর্তীতে আমরা 90-এর আন্দোলনে আমরা যেটা দেখেছি, যে এরশাদের পতনের মানে মূল সর্বশেষ জায়গায় এসে যে ভূমিকা পালন করেছিলেন নুরুদ্দিন আহমেদ। তো সেটা নিয়েও তো সত্যিকার অর্থে আমরা গর্ববোধ করেছি, যে ওই সময় যদি উনি ওই ধরনের একটা ভূমিকা না নিত, তাহলে এর সাথে তো আরো বেশি থাকার চেষ্টা করতো, কিংবা আরো বেশি হত্যাকাণ্ড সংগঠিত করতো, আরো বেশি বাংলাদেশের রাজনীতিকে ধ্বংস করার চেষ্টা করতো। সেই জায়গায় তো সেনাবাহিনী একটা, নুরুদ্দিন সাহেব বিরাট ভূমিকা পালন করেছে। এবং এবং আপনি 111-এও তো আমরা দেখেছি যে মঈনুদ্দিন ফখরুদ্দিন, বিশেষ করে মঈনুদ্দিনের যে ভূমিকা, এটা তো জাতি দেখেছে। 2টা বছর যেইভাবে বাংলাদেশের রাজনীতিকে ধ্বংস করার জন্য, বিরাজনীতিকরণ করবার জন্য, বাংলাদেশের -2 থিওরি বাস্তবায়ন করবার জন্য যে ভূমিকা নিয়েছে, তো সেনাবাহিনীর যেভাবে একদিকে একটা গৌরবোজ্জ্বল ভূমিকা আছে, ঠিক একইভাবে সেনাবাহিনীর একটা
অন্ধকার দিকও আছে। তো এই দুইটা দিকই আমরা পর্যালোচনা করছি, এবং পর্যালোচনা করেই আমরা কিন্তু পরবর্তীতে এই যে নাগরিক কমিটির যে হাসনাত আব্দুল্লাহ যে বক্তব্যটা দিল, যে তাকে তাকে ধরে নিয়ে গিয়েছে এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করবার জন্য ব্যবস্থা করছে। তো আমরা হাসনাত আব্দুল্লাহদের যারা আছেন তারা আসলে বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা বলছেন, যেই কারণে তাদের প্রতি তো অনেকেরই আস্থা হারিয়েছে। বিএনপিও কোনো কোনো ক্ষেত্রে সত্যিকার অর্থেই মানে তাদের উপরে পুরোপুরি আস্থা রাখতে পারছে না। কিন্তু বিএনপি যে জায়গাটায়, আমি আগেও বলেছি এখনো বলবো, যে বিএনপি সব মিলিয়ে একটি ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্রটা পরিচালিত হোক। এবং বিএনপি এই কারণে, বিএনপির পক্ষ থেকে আপনি জানেন যে যেটা বারবার করে বলা হচ্ছে, যে দেশকে নিয়ে নানা রকমের ষড়যন্ত্র চলছে, নানা রকমের চক্রান্ত চলছে। এবং আপনি ধরেন বিভিন্ন নেতাদেরকে আমরা তো অতীত দিনে দেখেছি, যে বিভিন্ন নেতাদেরকে, আপনি এই যে জেনারেল ইব্রাহিমের কথাই বললেন, তাকেও তো আমরা শুনেছি যে ধরে নিয়ে তাকে অনেক টাকা অফার দিয়ে তার পরবর্তীতে তাকে কিন্তু নির্বাচনে আনা হয়েছে। এটাও কিন্তু ডিজিএফআই এর মাধ্যমে হয়েছে। তো এই ধরনের তো ঘটনা ঘটে। তো এখনো যে বিভিন্ন নেতাদেরকে ধরে নিয়ে অফার করা হচ্ছে না, তারও তো আমরা স্পষ্ট কোনো কিছু বলতে পারছি না এখন। এই কারণেই কিন্তু 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 আমার প্রশ্নটা এখন এখানে যে হুটহাট করেই এখন আমরা যদি কোনো কিছু অফার বলতে না পারছি নেন, না। আপনারা অফার করা হচ্ছে ধরে নিয়ে, যদি অফার না নেন তাহলে কি? অফার অফার শুনেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনো অফারে বিশ্বাসী না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের মাটি থেকে উঠে আসা একটি দল, এবং বাংলাদেশের জাতীয়তাবাদী দলের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করা, এবং বাংলাদেশের স্বার্থের জন্য, বাংলাদেশের জনগণের স্বার্থের জন্য যখন যা করা দরকার সেটা করবার জন্য জাতীয়তাবাদী দলের নেতা কর্মী সমর্থক, বিশেষ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান যে স্যাক্রিফাইস করেছেন, প্রয়োজনে আরো স্যাক্রিফাইস করব, কিন্তু তারপর আমরা মূল লক্ষ্যে যাব, সেটা হচ্ছে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনা। এবং এই বাংলা বিএনপির পক্ষ থেকে এই কারণে কিন্তু আমরা বারবার করে বলছি যে এই হেলেন জেলখান, আমার অন্তর্বর্তীকালীন মনে হয় এই সরকারটি জায়গাটা হচ্ছে একটি স্পষ্ট। দুর্বল সরকার। দুর্বল সরকার, এই দুর্বল সরকারকে নানা রকমের মানে ষড়যন্ত্রের মুখোমুখি হচ্ছে, এবং এই ষড়যন্ত্রগুলা কখনো কখনো তারা কিন্তু মোকাবেলা করতে জি, পারছে না, কখনো কখনো কিন্তু তারা ব্যর্থতার পরিচয় হেলেন দিচ্ছে। জেলখান, এই আপনাকে কারণে ধন্যবাদ, এই জায়গাটা আপনি অনতিবিলম্বে স্পষ্ট দরকার করেছেন। আমি একটি ওই অবাধ প্রশ্নটা একটু, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, এবং এই নির্বাচনের মধ্যে দিয়ে একটি গণতান্ত্রিক সরকার আসা দরকার। আচ্ছা, এবং গণতান্ত্রিক সরকার যদি আসে, তাহলে এই ধরনের এই যে যে বিভিন্ন রকমের ষড়যন্ত্র চলছে, এগুলো আমার মনে হয় যে আর থাকবে না। জি, এবং বাংলাদেশ সত্যিকার অর্থেই যে জুলাই আগস্টের এবং দীর্ঘ 17 বছর এদেশের মানুষের, বিশেষ করে জাতীয়তাবাদী দল এবং জাতীয়তাবাদী দলের সাথে অ্যালায়েন্স যে দলগুলা, গণতন্ত্রের পক্ষের যে দলগুলো আছে, তাদের দীর্ঘ সংগ্রামের যে মূল লক্ষ্য ছিল, সেই জায়গায় তারা পৌঁছাতে পারবে। হেলেন জেলখান, এবং আপনার কাছে আমি সেই প্রশ্নটা করছিলাম। আপনি জেনারেল আজিজের কথা বলছিলেন, মইনুল আহমেদের কথা বলছিলেন, মানে আপনাদের সময় থেকে সেনাপ্রধান হওয়া মইনুল আহমেদ, জেনারেল আজিজ আওয়ামী লীগের আমলে। আমি আসলে এই প্রশ্নটা করছিলাম যে আপনারা তাদেরকে দেখে শঙ্কিত হন, আতঙ্কিত হন। এখন জেনারেল ওয়াকারকে দেখে বা তার অবস্থানে আপনারা কি সেই একই রকম আতঙ্ক বোধ করেন? আপনারা বেটার ফিল করেন নাকি আরো খারাপ জেনারেল ফিল করেন? ওয়াকার, আসি আমি আমি আপনার কাছে, কিন্তু আমার আপনার কাছে আবার আসি। আমি ব্যারিস্টার ফুয়াদের কাছ থেকে যেই প্রশ্নটি, একটা প্রশ্ন রয়ে গেল, যে সেই 11 মার্চের ঘটনা, হাসনাত আব্দুল্লার সাথে এই বৈঠক বা আলাপচারিতা প্রকাশিত হলো এই 10 দিন পরে বা 9-10 দিন পরে। এতদিন কি হিসাব, তার মধ্যে আবার কোনো হিসাব নিকাশ হলো কিনা, এতদিন পরে কেন এই বিষয়টি সামনে আসলো? প্রথম কথা হচ্ছে, আপনি আগে জিজ্ঞেস করেছিলেন যে কেন তাদেরকে ডেকেছে, অন্যদেরকে ডেকেছে অথবা এরকম মিটিং, যেমন ধরেন আমাদেরকে ডাকে নাই, কোনো গোয়েন্দা বিএনপি সংস্থা বলছে আমাদেরকে, তাদেরকেও ডাকে নাই। আমাদের সাথে কোনো মিটিং হয়নি। এবং এটা আমি দায়িত্ব নিয়ে বলছি, গোপনে প্রকাশ্যে কোনো মিটিং হয়নি ক্যান্টনমেন্টের মধ্যে আমাদের। তো এখন তাদেরকে ডেকেছে কেন? কারণ ছাত্রদের নেতৃত্বে গণ অভ্যুত্থান হয়েছে, একটা বিশাল হাইপ আছে সারা দেশে, তরুণ জনসংগোষ্ঠী আপনার প্রায় 65%, 3.5 কোটি মতো ভোটার আছে যারা কখনো ভোট দেয় নাই। তো এই বিশাল জনগোষ্ঠীর একটা মানে টু সাম এক্সটেন্ট একটা রিপ্রেজেন্টেশন তো এনসিপির মধ্যে আছে। এটা একদম টোটাল রিপ্রেজেন্টেশন সেটা বলবার সুযোগ নাই, বাট একটা রিপ্রেজেন্টেশন তো এখানে আছে। তো সেই হাইপের জায়গা থেকে তারা বোধ করছে যে তাদের সাথে এঙ্গেজ হওয়া দরকার। আর দ্বিতীয়ত হচ্ছে, এত শক্তভাবে আওয়ামী লীগ প্রশ্নর ব্যাপারে অন্য কোনো রাজনৈতিক দল পজিশন নেয় নেই। এটা আপনি বড় দলগুলো যাদের কথাই বলেন, তারা হ্যাঁ বলছে জনগণ যদি বিচার করে, জনগণ যদি চায়
ফ্যাসিবাদী দল তো থাকতে পারে না, এরকম দেখবেন যে মানে পেরিফেরিয়াল কিছু ফেক কথাবার্তা বলেছে। এবং কিন্তু এনসিপি নাগরিক কমিটির নেতৃবৃন্দরা কনসিস্টেন্টলি আওয়ামী লীগ প্রশ্নে তাদের ভেরি পজিশনটা খুব ক্লিয়ার, যে তারা তাদেরকে রাজনীতি করতে দিতে চায় না, এটা তার পজিশন শুরু থেকে। অতএব যেহেতু ইনক্লুসিভ নির্বাচনের আলোচনা এখানে আছে, সেই জায়গাতে এখন তারা বোধ করতেছে তাহলে আর কাকে রাজি করাইলে আওয়ামী লীগকে আনা যায় এবং কি কি শর্তে আনা যায়। তারা হয়তো মনে করছে যে বাকিদেরকে মোটামুটি তো ম্যানেজ করে ফেলছি, এখন শুধু এনসিপি বাকি আছে, এনসিপি ম্যানেজ করতে পারলেই মোটামুটি আওয়ামী লীগের খতনা টতনা করে টরে আইনা নতুন মুসলমান বানায়া নির্বাচনে দিয়ে দিবে। তো সেই হিসাবে হয়তো তারা বোধ করেছে। এখন 11 তারিখের মিটিং 21 তারিখে আমরা জানলাম কেন। এখন মাঝখানে দেখবেন আমাদের প্রধান উপদেষ্টার সাথে সেনাপ্রধানের একটা মিটিং হয়েছে, একটা ছবি আসছে। ওই ছবিটা বের হওয়ার পরে প্রধান উপদেষ্টা বললেন যে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করবার কোনো পরিকল্পনা অন্তর্বর্তীকালীন সরকারের নাই। তাহলে এগুলো সবগুলো পরে আমি যেটা ধারণা করছি, আমার যেটা মানে সিক্স সেন্স বলছে, সেটা হচ্ছে যে ইনক্লুসিভ নির্বাচনের প্রেশার আছে, তো সেটা করতে বাধা কোথায়? সেটা করতে একমাত্র বাধা হচ্ছে হয়তো এনসিপি। তাহলে ঠিক আছে, দুই পক্ষ হয়তো আলোচনা করেছে, তাহলে ঠিক আছে আপনারা এনসিপি নেতৃবৃন্দকে ডাকেন, বসেন, কথা বলেন। তাহলে যদি আমরা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করতে না চাই, আবার তারা যদি চায়, তাহলে রাজপথের সরকার এবং ছাত্রদের ভিতরে একটা মুখোমুখি অবস্থান তৈরি হবে। তো তাহলে হয়তো সেনাপ্রধান বলে থাকতে পারে যে ঠিক আছে, তাহলে আমি ডিজিএফআই কে দিয়ে ডাকায়া বোঝানোর চেষ্টা করি এই সিচুয়েশন। এবং দেখবেন যে হাসনাতের স্টেটমেন্টে আসছে, তুমি বুঝো না, তোমরা ইয়াং, আমাদের অভিজ্ঞতা 40 বছর ধরে এইসব কাজ করতেছি, তো এইটা সেটা এগুলো বোঝানোর চেষ্টা করছে। তো সেই জায়গা থেকে আমি ধারণা করছি যে ওই মিটিং এর একটা ফলশ্রুতি, একমত হওয়া দ্বিমত হওয়ার একটা জায়গা থেকে এই ঘটনাগুলো ঘটেছে। এবং একই সাথে যদি আপনি আসিফের একটা ভিডিও ইন্টারভিউ আসছে, যেখানে সে ওই প্রধান উপদেষ্টা নিয়োগ নিয়ে প্রধান সেনাপতির কিন্তু প্রচন্ড দ্বিমত ছিল। এবং সে বলেছে না যে অত্যন্ত মানে বুক চাপা কষ্ট নিয়ে, অনেক কষ্ট নিয়ে বুকে চেপে, বুকে পাথর বেঁধে আমি মেনে নিলাম। এবং এটা আমি 4-5 তারিখ থেকে আমি জানি যে প্রফেসর ইউনূসের ব্যাপারে একটা বিশাল সংখ্যক আমরা যারা গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি ছিলাম, আমরা এই প্রস্তাবনাটা করছি, এই ব্যাপারে আমরা একমত, কিন্তু অনেকে এই ব্যাপারে দ্বিমত করছে প্রফেসর ইউনূসের ব্যাপারে। এবং আজকে উপদেষ্টা হয়েছেন, এই রকম উপদেষ্টারা পর্যন্ত চান নাই প্রফেসর ইউনূস প্রধান উপদেষ্টা হোক। এবং সেক্ষেত্রে বিভিন্ন মহলের ইন্ধন ছিল, উস্কানি ছিল, তাদেরকে ছাত্রদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে প্রফেসর ইউনূসের বদলে অন্য যে কাউকে যেন তারা মেনে নেয়। এবং এইটাই হলো দিল্লির ইনিশিয়াল প্রজেক্ট ছিল। হ্যাঁ, কিন্তু প্রফেসর ইউনূসের জায়গায় কাকে আসলে, এটা কি আসিফ নজরুলকে করার কথা ছিল? আমি শুনছিলাম গণ অভ্যুত্থানের পেছনে কাজ করা বা অনলাইনে চালিকা শক্তি হিসেবে ভূমিকা পালন করা পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, কনক সরোয়ার, তাদের একটা আলোচনার মধ্যে তারা বলছিলেন যে আসিফ নজরুলের নাম ছিল, আসলে তারা চেয়েছেন আসিফ নজরুলকে প্রধান উপদেষ্টা বানাতে। দুই তিনজনের নাম ছিল এবং মানে একটা পর্যায়ে কনভারসেশনটা এখানে আসছে যে এনিওয়ান বাট ডক্টর ইউনূস, বাট ছাত্ররা এবং আমরা অনেক একটু বলবেন ব্যারিস্টার ফুয়াদ? মানে এগুলো ধরেন তো, এগুলো তো গসিপ টাইপ আইটেম হবে, এগুলো যেহেতু প্রমাণ করতে পারবো না আমি, এই জন্য এই নামের দিকে এখন যাওয়াটা মানে কোনো কনভারসেশনে কোনো ভ্যালু অ্যাড করবে না। এখন তো আসলে আমরা কিছুই প্রমাণ করতে পারিনি, হাসনাত আব্দুল্লাহকে নিয়ে গেছে এটা নিয়েও এখন সন্দেহ, আইএসপিআর বলতে হবে ইত্যাদি নানান কিছুই তো। না না, কোনো সন্দেহ নাই, যা বলছে শতভাগ সত্য, নিশ্চিত, কোনো সন্দেহ নাই এখানে। তো তারপরে হচ্ছে যে হেলেনা বলছেন যে আইএসপিআর এর একটা প্রতিবাদ পক্ষে বা বিপক্ষে জানিয়ে দেওয়া উচিত, মানে কখনো এসব দিতেই পারবে না, কারণ এগুলো এমন জিনিস আইএসপিআর এখানে দিলে ঝামেলা আরো বেশি পাকবে। বরং এখন তারা ভিন্নভাবে খেলবে, সেটা অন্য আলোচনা। তো সেইখানে আমরা যেটা বুঝতে পারছি যে দিল্লির ইনিশিয়াল প্রজেক্ট ছিল যে এনিওয়ান বাট ডক্টর ইউনূস। সেই প্রজেক্টে আওয়ামী লীগ এবং দিল্লির যে সেকেন্ড মানে বি টিমের যে প্ল্যানটা ছিল সেটা সাকসেসফুল হয় নাই। এবং সেই জায়গাতেই কিন্তু ওই বক্তব্যটা আসিফের ভেরি কারেক্টলি বলেছে। এবং এটা আমরা 4-5 তারিখ থেকেই জানি, কে দায়িত্ব নেবে, কে ক্ষমতা নেবে, এই আলোচনা তখন অলরেডি চলছে। তো সেই জায়গাতে আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা একটা পলিটিক্যাল স্ট্রাগলের মধ্য দিয়ে আসছি, এখানে অনেক চ্যালেঞ্জ আছে, এটার রেজলিউশনটা পলিটিক্যালি হইতে হবে। এইখানে পলিটিক্যাল পার্টি ছাড়া, অন্তর্বর্তীকালীন সরকার ছাড়া কোনো ফোর্স এই ডিসকাশনে ইনভলভ হইতে পারবে না। এটা গণতান্ত্রিক মূল্যবোধের সাথে যায় না। এটা হওয়ার কারণে যেটা হয়েছে, রাষ্ট্র বারবার ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে
জনপ্রিয় দুজন প্রেসিডেন্ট কিন্তু সেনা সদস্যদের হাতে মারা গেছে। এই যে হেলেনা আপা এখানে আছে, বিএনপি পরিবারের প্রত্যেকটা সদস্য, জিয়া পরিবারের প্রত্যেকটা সদস্য এই সেনাবাহিনী দ্বারা নিগৃহীত হয়েছে। জিয়াউর রহমানকে খুন করছে কে? এই এরশাদ সেনাপ্রধান ছিল, মঞ্জুর টঞ্জুর মিলায় জিলায় কজনে মিলে আপনার খুন করেছে। খালেদা জিয়াকে বাড়ি থেকে বের করছে কারা? এই সেনা কর্মকর্তারাই তো করছে। তারেক রহমানকে যে ব্রুটালি নির্যাতন করা হয়েছে, তার কোমরের এবং মেরুদণ্ডের হাড় ভেঙে দিয়েছে, যে মানুষটা এখনো সোজা হয়ে ভালোভাবে হাঁটতে পারে না, সে কারো নির্যাতন করেছে এই মিলিটারি অফিসাররা করছে। অতএব এই টোটাল চক্রকে যদি আপনি রাষ্ট্রকে গণতান্ত্রিক বানাতে চান, তাকে রাষ্ট্রের মূল জায়গায় রাখতে হবে, তার যে কাজ সেই কাজে রাখতে হবে। এই কাজের বাইরে কোনো ফোর্সকে কোনো কাজে এঙ্গেজ করা যাবে না। এটাই হলো রাষ্ট্র যদি গণতান্ত্রিক হইতে চায়, রাষ্ট্র যদি রিপাবলিক হইতে চায়। এবং এই রিপাবলিক হওয়ার জন্যই কিন্তু আমাদের মুক্তির লড়াই ছিল। এই মুক্তির লড়াই যদি ওই 10 দিন সময় কেন লাগলো সেটা একটু বলবেন? সেটা মনে হয় আমরা কেন আইয়ুব খানের শাসন মানলাম না বলেন? আমরা কেন ইয়াহিয়া খানের শাসন মানলাম না? ইয়াহিয়া আর আইয়ুব খানের শাসন না মেনে যদি আবার আমার সেনাদের, আবার ফৌজের শাসন মানতে হয়, তাহলে আমি দেশ স্বাধীন করলাম কেন? তাহলে আমি তো গণতন্ত্র রাষ্ট্র ব্যবস্থা চাইছি, আমি তো রিপাবলিক হইতে চাইছি। তো যেই রিপাবলিকটা আমি বারবার হইতে পারি নাই, কারণ এই সকল ফোর্সেসরা এবং দেশি বিদেশি চক্ররা, আওয়ামী লীগের মতো যারা অন্যের দেশের রাজনীতি করে বাংলাদেশে, তারা বাংলাদেশকে আমাদের রিপাবলিক হইতে দেয় নাই, জনগণের রাষ্ট্র বানাইতে দেয় নাই। এখন প্রশ্ন হচ্ছে 11 তারিখেরটা কেন 21 তারিখ? আমার মনে হয় যে আপনারা হাসনাতকে সরাসরি জিজ্ঞেস করা দরকার। এর ভিতরে এমন আমি আমি ধারণা করছি যে আরো সিরিজ অফ কনভারসেশন হয়েছে রাষ্ট্রের বিভিন্ন জায়গাতে, এবং যেটা একটা পর্যায়ে গিয়ে হাসনাত হয়তো ফিল করেছে যে ইন প্রিন্সিপল আমি কোনো রিকোয়েস্ট এই ব্যাপারে মানতে পারবো না, সেটা রাষ্ট্রের, সরকারের, বাহিনীর যেই এই ব্যাপারে রিকোয়েস্ট করুক, আমি এই রিকোয়েস্ট মানতে পারবো না। একটা পর্যায়ে আমি ধারণা করছি সে এটা নিতে পারছিল না, প্রেশার, এবং এই প্রেশারটাকে সে ইমপ্লোশন অবস্থায় আউটবাস্ট করে দিয়েছে, পাবলিক করে দিয়েছে তাকে নিজেকে সে, এবং সে নিজের কিন্তু নিরাপত্তাহীনতাও বোধ করেছে। যে আমার বিশ্বাস তাকে কোনোভাবে হুমকিও দেওয়া হয়েছে, যদি এই প্রস্তাব মেনে না নেওয়া হয় তাহলে এটা হইতে পারে, ওইটা হইতে পারে, সেটা হইতে পারে। এবং তারপরে সে হয়তো বোধ করেছে, এগুলো কিন্তু আমি সব ধারণা করছি, আমি ধারণা করছি যে সে এটা মনে করেছে যে আমার নিরাপত্তার স্বার্থ একমাত্র বাস্তবতা হতে পারে, সেটা হচ্ছে আমি এটা পাবলিক করে দেবো, লেট দ্য পিপল ডিসাইড যে আসলে আমার পজিশন কারেক্ট কিনা। এবং সেটার একটা স্টেটমেন্টও কিন্তু সে মন্তব্য দিয়েছে, আমি যদি মরে যাই দেশবাসী জানবে যে কেন মরে গেছি। আমার মানে জুন জুলাই আমরা স্যাক্রিফাইস করব না কোনো তিনি যে বলছেন নানান রকম শঙ্কার কথা, হাসনাত আব্দুল্লাহ তার পোস্টে, যে নানান রকম অভিযোগ হয়তো এখন তার বিরুদ্ধে চলে আসতে পারে, অনেক কেলেঙ্কারির কথা তার বিরুদ্ধে আসতে পারে, কিন্তু মানে সেরকম দেশের মধ্যে না দেখে আমরা আসলে গণ অভ্যুত্থানের পক্ষে, সেই যে বলছিলাম যে আলোচনার কথা, যারা কাজ করেছেন তাদের মধ্য থেকেই বরং অভিযোগ আসতে দেখছি, তারাই বরং অভিযোগ আনা শুরু করেছেন যে মানে হাসনাতের বিরুদ্ধে বলছি না, বলছি এনসিপি নেতাদের বিরুদ্ধে, সবার বিরুদ্ধেই। যে ইলিয়াস হোসেন একটা পোস্টে লিখছেন, নাহিদ ভাই আপনার বাবাকে একটু সামলান, প্রথম আলোতে মাখামাখি না করলে আপনাকে নিয়ে কিছু বলবো না, কিন্তু আমরা চুপ থাকলে অনেক কিছু সামনে চলে আসতে পারে, অতএব সাবধান। আবার তিনি বলছেন যে নাহিদ, আসিফ, সার্জিস, হাসনাতটা টোকাইদের কাছেও মাইর খাবে, মানে এতটা এরকম খারাপ অবস্থা। মাহফুজ আলমের কাছে নাকি 5 কোটি টাকার নিচে তার সাথে নাকি কোনো কথাই বলা যায় না, বা কাজই হয় না নাকি তার কাছে। এইরকম অভিযোগগুলো তারাই কেন আনছেন, মানে যারা আসলে গণ অভ্যুত্থানের চালিকা বা পক্ষের শক্তি, একসাথে কাজ করে শক্তি। একটা বিষয় দেখেন যে ছাত্র আন্দোলন থেকে যারা রাজনীতিতে আসছেন তাদের ভিতরে কেউ কেউ যে দুর্নীতিতে জড়িয়ে যান না এটা সত্য না, আমি অনেক ঘটনা জানি। এবং সমাজের, রাষ্ট্রের অথবা পারিবারিক ব্যাকগ্রাউন্ডের কারণে দল চালানোর যে বাস্তবতা, বড় দুইটা দলকে কেন চাঁদাবাজ নির্ভর দল বলি আমরা, কারণ এই যে বিশাল সংখ্যক কর্মী বাহিনী তাকে পুষতে হয়। অলমোস্ট বড় রাজনৈতিক দলগুলোর কারো কোনো পেশা নাই, নেতাদের অলমোস্ট দেখবেন কারো কোনো পেশা নাই। তাহলে মানুষগুলো চলে কিভাবে, খায় কি, কি করে, তার পরিচয় কি? সে যে লক্ষ লক্ষ টাকা খরচ করে, গাড়ি মেনটেন করে, ফ্ল্যাটে থাকে, এলাকাতে গিয়ে আপনার নির্বাচনী ক্যাম্পেইন করে, সে চলে কিভাবে? আপনি 10% রাজনৈতিক নেতাকর্মীর কোনো ন্যূনতম 10%-এর বেশি এটা হবেই না, কোনো পেশা নাই। তাহলে এখন তারা তো সবাই ছাত্র, একটা বিশাল দায়িত্ব নিয়েছে, দল চালাচ্ছে, এই প্রেশার তারা ফিল করছে। এবং এই ফিল করার অংশ হিসাবে তারা যখন ক্ষমতার স্বাদ পাচ্ছে, এই ক্ষমতা তো মানুষকে করাপ্ট করে দেয়, এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। অতএব এখানে কেউ কেউ দুর্নীতিবাজ হয়েছে, কোনো সন্দেহ নাই, কিন্তু বিশাল সংখ্যক তরুণের যে একটা আকাঙ্ক্ষা নতুন বাংলাদেশের, সেই আকাঙ্ক্ষা তো রয়ে গেছে, সেই আকাঙ্ক্ষা তো আমাদেরকে ছোট করে দেখবার কোনো সুযোগ নাই।
অতএব কেউ যদি অন্যায় কাজ করে থাকেন, দুর্নীতির সাথে জড়িত থেকে থাকেন, এটা আজ হোক কাল হোক প্রকাশিত হবেই। এটা তো আসলে আর কেউ না, নাহিদ, আসিফ, হাসনাত, মাহফুজ আলম, এটা তো আসলে মানে একদম টপ এনসিপি বলি বা সরকারের মধ্যেও যারা আছে। তো অভিযোগ, আমরা আমরা দাবি করব এনসিপির যে কোনো নেতা যে কোনো অভিযোগে যদি জড়িত থাকেন, এটা যার কাছে তথ্য আছে প্রকাশিত হওয়া দরকার, তদন্ত করা দরকার, বিচারের মুখোমুখি করা দরকার। আইনের শাসন এবং গণ অভ্যুত্থানের স্পিরিট হচ্ছে দেশটা কারো বাপের না, কেউ আইনের ঊর্ধ্বে না। অতএব সে যেই হোক, সন্দেহের ভিত্তিতে না রেখে, গসিপ তৈরি না করে আমরা তাদেরকে বিচারের মুখোমুখি করতে চাই। জি, কারণ বিচারটাই হচ্ছে কোটি কোটি তরুণের নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা। নিশ্চয়ই। অনেক এবং ধন্যবাদ আপনি ব্যারিস্টার যেটা ফুয়াদ, আপনাকে অনেক ধন্যবাদ। আমি 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 হেলেন জেরিন খান, ওই একটা প্রশ্ন একটু ব্যারিস্টার ফুয়াদ যেতে করলেন সেটা নিয়ে একটু ছোট্ট করে যদি বলেন, তারপরে আসলে আমার প্রশ্নের দিকে আসি যে আপনাদের আসলে চাঁদাবাজ নির্ভর দল, প্রধান দুই দলটাকে বলা হয়, এবং আপনাদের মানে রাজনৈতিক দলের অনেক নেতার বা বেশিরভাগেরই কোনো পেশা নাই, তাহলে আপনারা কিভাবে এই গাড়িতে করে যান আমি বা কি? আমি সত্যিকার অর্থে আমি ভীষণভাবে এটা নিন্দা জানাচ্ছি। আমি ভীষণভাবে কষ্ট পাচ্ছি এবং এটার সাথে আমি দ্বিমত পোষণ করছি। ফুয়াদ সাহেবের আসলে বড় রাজনৈতিক দলগুলা সম্পর্কে তার কোনো আইডিয়াই নেই। আমার মনে হয় সে কোনোদিন বড় রাজনৈতিক দলের সাথে কখনো কানেক্টেড হয়নি। বড় রাজনৈতিক দল, আমি দীর্ঘ 39 বছর রাজনীতি করি, আপনি চিন্তা করতে পারবেন না। এবং আমি ইডেন কলেজে ভিপি ছিলাম, আমি ছাত্র দলের ভাইস প্রেসিডেন্ট ছিলাম, আমি মাদারীপুর জেলার সাধারণ সম্পাদক ছিলাম বিএনপি। আমি মাদারীপুরে সরাসরি নির্বাচন করেছি, তাও কুখ্যাত শাহজাহান খানের সাথে। এরপরে আমি এখন মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক। আমি সেন্ট্রাল বিএনপি সহ শিক্ষা বিষয়ক সম্পাদক। আমি আমার এত বছরের রাজনীতি, আমি সাংগঠনিক দায়িত্ব, আমি মনে করেন ইডেন কলেজে ভিপি, তারপরে তারপরে এই যে মাদারীপুর জেলার, এবং এই দায়িত্ব পালন করেছি, এবং আমি সরাসরি নির্বাচন করেছি। আমি আমার এই জীবনে আমি কোনোদিন আজ পর্যন্ত 39 বছর বয়সে আমি 39 পয়সা ইনকাম করি নাই। কিন্তু তার মানে কি আমি করেছি, আপনি খবর নেন, আমি মানে আওয়ামী লীগ অধ্যুষিত মানে বিশেষ করে আপনি জানেন যে মাদারীপুর শেখ হাসিনার যেভাবে মানে কুক্ষিগত করে রাখতেন, তো সেই জায়গায় আমি রাজনীতি করেছি। আমার রাজনীতি করার এই যে যে বললেন যে কোনোই নাই। আমাকে আমাকে যেমন ধরেন, আমার বিয়ের আগে আমার ভাই একজন ডেন্টিস্ট আমেরিকাতে আছেন, আপনি যেহেতু আমেরিকাতে আছেন আপনি জানেন একজন ডেন্টিস্টের কি অবস্থা। তো আমার ভাই আমাকে ফাইন্যান্স করেছে, বিয়ের পরে আমার হাজবেন্ড এরকম করেছে, ফাইন্যান্স করেছে। এটা গেল একটা। আর অন্যান্য কে বললেন যে বড় রাজনীতিবিদদের, এটা গেল আমার ব্যক্তিগত বিষয়। আর আমার আপনি দেখেন আমাদের মহাসচিব থেকে শুরু করে, মহাসচিব একজন শিক্ষক ছিলেন এবং তিনি কিন্তু তার বাবা মন্ত্রী ছিলেন, এবং তিনি আপনি দেখেন যে উত্তরাতে একটা ভাড়া বাসায় এমপি মন্ত্রী ছিলেন। তারপরে উনি কিন্তু এই যে শুধুমাত্র মনে হয় 1 বছর হয় নাই উনি গুলশানে এসেছেন, এবং গুলশানে উনি ভাড়া বাসায় আছেন। উনি উত্তরাতে 14 নম্বর সেক্টরে একটা ভাড়া বাসায় উনি থেকেছেন। এত সৎ রাজনীতি করেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কথা তো বাদই দিলাম, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা, ডক্টর মঈন খান বলেন, রিজভী আহমেদ সিনিয়র যুগ্ম মহাসচিব, আপনি দেখেন রিজভী আহমেদ শ্যামলীর মতো জায়গায় একটা ভাড়া বাসায় থাকে, এবং তার স্ত্রী কিন্তু একজন গভর্নমেন্ট অফিসার। তা আমাদের কিন্তু এই যে যে বললে যে আর আর অন্যান্য যারা জানেন, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মোহাম্মদ টুকু, এরা কিন্তু প্রত্যেকেরই পারিবারিক বড় ব্যবসা আছে। আব্দুল মঈন খান, তার তার বাবা থেকে শুরু করে গুলশানে তাদের বাড়ি আছে, আর বিভিন্ন প্রপার্টি তো আছে। তাদের আত্মীয়, বিশেষ করে ভাই বোন যারা আছে তারাও কিন্তু তাদেরকে ফাইন্যান্স করে। এই যে বড় রাজনীতিবিদদের সম্পর্কে আমাদের এই স্যাক্রিফাইসের কথা কে বলবে বলেন, কে জানবে? আমার আমার দুইটা ভাই, আমরা 3 ভাই বোন, আমার 2 ভাই বোন, মানে আমার ভাই কিন্তু 90-তে আমেরিকাতে গিয়েছেন, আমার বোন 93-তে গিয়েছেন, আমার ফুল পরিবার আমেরিকাতে। আমাকে অনেক চেষ্টা করেছে আমেরিকাতে নিয়ে যাওয়ার, আমি কিন্তু যাইনি এই দেশের সেবা করবার জন্য এবং এই দলকে ভালোবেসে। আমাদের কথা তো, আমাদের এই যে স্যাক্রিফাইস, এটা তো কেউ কোনোদিন জানবে না। তো এই বড় রাজনীতিবিদদের দল সম্পর্কে আপনাদের আসলে সত্যিকার কথা, এরকম আমাদের প্রত্যেকটা, আমাদের যে সেন্ট্রাল কমিটি, আপনি প্রত্যেকের খোঁজ নিয়ে দেখেন, আপনি পাবেন না।
প্রত্যেকেই প্রায় স্বচ্ছ রাজনীতি করে, প্রত্যেকেরই সাইড বিজনেস আছে কিংবা সাইড মানে ইনকাম করার, স্বচ্ছ ভাবে হুম ইনকাম করার ব্যবস্থা আছে, হুম কিন্তু অথবা তাহলে আবার প্রত্যেকেরই সংসদের ভাই এত বোন শতাংশ অথবা ব্যবসায়ী সন্তান বললে আবার আমাদের সমস্যা দেশে হয়। বাইরে আছে। কাজেই এই ধরনের মানে বড় রাজনীতি সম্পর্কে এই ধরনের কমেন্ট করেন না, এটা কারণ তাহলে আমরা যারা স্যাক্রিফাইস করে রাজনীতি করি আমরা হতাশ হব, আগামী দিনে আর কেউ স্যাক্রিফাইস করে রাজনীতি করার চেষ্টা করবে না। কাজে বড় রাজনীতিতে হ্যাঁ, এত বড় বিশাল দল বিএনপি, লক্ষ লক্ষ না কোটি কোটি কর্মী সমর্থক আছে, কখনো কখনো কেউ কেউ এর মধ্যে দুষ্ট প্রকৃতির থাকতেই পারে, কিন্তু সেটা সেটা আপনি দেখেন যে বিএনপির সর্বোচ্চ জায়গা থেকে তাদেরকে কোনো ধরনের সাপোর্ট করা হচ্ছে কিনা, যেটা আমরা অতীত দিনে দীর্ঘ 17 বছর এই ফ্যাসিস্টদের পক্ষ থেকে দেখেছি, তারা যেইভাবে মানে দুর্নীতিবাজদের দুষ্টদের লালন পালন করেছে সেইটা বিএনপির পক্ষ থেকে করে কিনা। কাজেই বিএনপি কে নিয়ে বড় রাজনৈতিক দল নিয়ে এই জি ধরনের কথা জি বলেন না। আর কিন্তু এত আমরা শক্ত তো অবস্থানে সত্যিকার থাকার অর্থে পরেও গর্ববোধ দুষ্টদেরকে খুব করতে পারি, নিয়ন্ত্রণ করা যায় না, মানে এত দুষ্টু চলে আসে। এত না, এত বড় দলের যেখানে বললাম তো কোটি কোটি লোক, এই কিছুদিন মানে 2-3 দিন আগেই আমি নুরুল হক নুরুর একটা বক্তব্য দেখছিলাম যে দুষ্ট লোক সব জায়গায় আছে, শুধু বদনাম হচ্ছে বড় দল বিএনপির। তো বিএনপিতে এত বড় দল, সেখানে দুষ্ট লোকেরা যেখানে আমরা দেখতে পাচ্ছি, ধরা পড়ছি, আমাদের বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বলেন, বিভিন্ন সোর্সের হুম মাধ্যমে যেটা প্রকাশিত হচ্ছে, আমরা সাথে সাথে কিন্তু অ্যাকশন নিচ্ছি। জি এই যে ভ্যালেন্টাইন, বিএনপির যে ধন্যবাদ। এত একদম শেষ স্যাক্রিফাইস, প্রশ্নে আমি বিএনপি শেষ করে পরিবারের ফেলবো, অনুষ্ঠান অনেক লম্বা হয়ে গেছে। একদম শেষ প্রশ্নে আসছি, তারেক রহমান উপযুক্ত সময়ে ফিরবেন বলছেন বিএনপি মহাসচিব, উপযুক্ত সময়টা আসলে কিসের উপর নির্ভর করে? দেখুন, এখন বাংলাদেশের যে অবস্থা, আইন শৃঙ্খলা যে অবস্থা, এবং আপনি যেটা বললেন, ফুয়াদ সাহেব যেটা বললেন যে আম, দেশে বিদেশে যে ধরনের ষড়যন্ত্র চলছে এবং প্রশাসনের মধ্যে বিভিন্ন বাহিনীর মধ্যে যে ধরনের মানে যে অ্যাক্টিভিটি চলছে, এবং বাংলাদেশ সম্পূর্ণভাবে কখনো কখনো মনে হয় যে সম্পূর্ণভাবে অরক্ষিত। আমরা নিশ্চয়ই ভুলে যাই নাই আপনারা পার্শ্ববর্তী দেশ পাকিস্তানের কথা, সেখানে কিন্তু আমরা বিশেষ করে বেনজির ভুট্টোর যে নির্মম হত্যাকাণ্ডটি হলো, আহ, সেখানেও কিন্তু এরকম একটা টালমাটাল অবস্থা ছিল, এবং সেখানকার আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু তাহলে কি ভীষণভাবে এরকমই কোনো মানে ষড়যন্ত্র শঙ্কার আশঙ্কায় তো আপনারা আছেন? আমরা বিএনপির পক্ষ থেকে আমরা নিরাপদ মনে করি না। বিএনপির পক্ষ থেকে, স্পষ্ট। বিএনপির একদম সর্বোচ্চ জায়গা থেকে সর্বনিম্ন পর্যায়ের সমস্ত মানে নেতাকর্মী মনে করে এই জাতিকে, এই দেশকে, এই দলকে রক্ষা করতে পারে একমাত্র নেতা হচ্ছে জি স্পষ্ট। আমাদের হেলেন অ্যাক্টিং জেরিন খান, চেয়ারম্যান আপনাকে জনাব তারেক অনেক রহমান। ধন্যবাদ। এবং ব্যারিস্টার তাকে, ফুয়াদ, সে একদম শেষ বেঁচে বক্তব্য। থাকলেই বাংলাদেশ বেঁচে থাকবে, সে বেঁচে থাকলে জাতীয়তাবাদী দল বেঁচে থাকবে, সে বেঁচে থাকলেই বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে। অনেক ধন্যবাদ। তাকে আমাদেরকে সেভে রাখা অনেক দরকার, ধন্যবাদ। সেই হেলেন কারণে জেরিন খান বিএনপির একদম পক্ষ স্পষ্ট থেকে করেছেন। আমরা এই প্রসঙ্গে আমি তাকে একটু এই মুহূর্তে আর না আসার জন্য আমরা বলছি। জি স্পষ্ট। ব্যারিস্টার ফুয়াদ, তারেক রহমান এখন দেশে নিরাপদ হবেন না, এরকমই একটা পরিস্থিতি দেশে বিরাজ করছে। আচ্ছা, একটা বিষয় হচ্ছে যে হেলেন আপা, দয়া করে ব্যক্তিগতভাবে নিবেন না এই বিষয়টা, আমি জেনারিকলি বলেছি, এবং বাংলাদেশের অর্থনীতিবিদদের সিরিয়াস স্টাডি আছে যে বাংলাদেশের সবচেয়ে বড় কর্মসংস্থানের যোগান দেয় হচ্ছে বড় দুইটা রাজনৈতিক দল। এটা নিয়ে যদি শারমিন আপা কোনোদিন কথা বলতে চায়, আমি ডিটেলস ইকোনমিক ডেটা ক্যালকুলেশন দিয়ে আমি কথা বলবো। এবং প্রত্যেকটা দলের ব্যানারে মিনিমাম 25 থেকে 30 লক্ষ লোক ফুল টাইম কোনো না কোনো ফর্মে কর্মসংস্থানে আছেন। এবং আইন শৃঙ্খলা এই যে ডেটোরিয়েট করেছে আওয়ামী লীগ যাওয়ার পর, এর একটা বড় কারণ হচ্ছে সাডেনলি কোনো নোটিস পিরিয়ড ছাড়া 30 লক্ষ লোক বেকার হয়ে গেছে, যারা আওয়ামী লীগের ল্যাসপেন্সার আকারে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কিশোর গ্যাং, এই ঘাট ঘাট মাঠ ইজারা তুলতো, টাকা পয়সা তুলতো, এই লক্ষ লক্ষ মানুষ তার ভারতে পালায় যেতে পারে নাই। অতএব আমার মনে হয় যে আমরা যারা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি, আপনার মতো পরিচ্ছন্ন রাজনীতির স্বপ্ন দেখি আমরা, আমাদেরকে এই কালেকটিভ আমাদের রাজনৈতিক নেতাকর্মী এবং দলের ভিতরকার মানে সীমাবদ্ধতাগুলো নিয়ে খোলামেলা কথা বলতে হবে। কথা বলেই শুধুমাত্র আমরা একটা ওয়ে আউটে আসতে পারবো। কারণ বাংলাদেশটা যদি গড়তে চাই, পলিটিক্যাল পার্টিগুলোর নিজস্ব আভ্যন্তরীণ সংস্কার ছাড়া এটা আসলে সম্ভব হবে না। তারেক রহমানের ব্যাপারে যেটা বলেছেন, জেনুইন কনসার্ন, আমি আপার সাথে একমত, এবং আমি বোধ করি যে তারেক রহমান এবং জিয়া পরিবারের সদস্যদের সিরিয়াস সিকিউরিটি কনসার্ন আছে। এবং 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 বিএনপি নেতাদের সাথে আমি বিভিন্ন সেক্টরে আপাতত ধারণা করেছে, আমার সাথে অনেক নেতার পরিচয় নাই, আমার সাথে আসলে সবার সাথে যোগাযোগ এবং পরিচয় আছে, আপনাকে আশ্বস্ত করতেছি। তো আমার কাছে এটা মনে হয়েছে যে ওনারাও বোধ করছেন যে তারেক রহমান যেহেতু মানে ওনার ছোট ভাই মারা গেছেন,
তাহলে ফ্যামিলির পক্ষ থেকে যেহেতু পলিটিক্সে ওনার দলের নেচারটা এমন যে ওনাকে হাল ধরতে হবে, আর কোনো বিকল্প ব্যক্তি এই মুহূর্তে দলের সামনে নাই যে দলটাকে পুরোটা মিলে হাল ধরতে পারবেন। বেগম খালেদা জিয়া চেয়ারপারসনও শারীরিকভাবে খুবই অসুস্থ, ওনার জন্য আমাদের দোয়া শুভকামনা, কিন্তু উনি মানে দলের হাল ধরতে পারবেন এমনটা ওনাদের নেতৃবৃন্দরা কেউ বোধ করছেন না। তো এই বাস্তবতায় তারেক রহমানের সেফটি সিকিউরিটি তো সিরিয়াস কনসার্ন। একটা দলের, এত বড় একটা দল, দেশের সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দলের লিডারশিপের কোশ্চেন জড়িত আছে, এবং যে ব্যাকগ্রাউন্ডে উনি দেশ ছেড়েছেন, যে পরিমাণ দুর্নীতির অভিযোগ, মিথ্যাচার, মিথ্যা মামলা, নির্যাতন, ডিবি অফিসে গোয়েন্দা সংস্থারা মিলে যে নির্যাতনটা করেছেন, যে ব্রুটাল টর্চার করেছেন, এবং মানে লিখিত নিয়েছেন যে বাংলাদেশে আর কখনো ফিরবেন না, রাজনীতি করবেন না, এই ধরনের মুচলেখা দিতে হয়েছে, সেই বাস্তবতায় ওনার এবং ওনার দলের নেতৃবৃন্দের ভিতরে এই কনসার্নটা থাকা খুবই জেনুইন। এবং আমি আশ্চর্য হব না যদি এরকম কোনো ঘটনা ঘটে যে বিএনপি ওনাকে ছাড়াই নির্বাচন করে ফেলবে। নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে গেল, সরকার গঠিত হলো, এরপরে আসবেন উনি, দেশে ফিরবেন। সো লিডারশিপের এমন একটা রিয়েলিটি আছে যে যেহেতু বিএনপি গত 16 বছরে ভাঙে নাই, এই লিডারশিপের অধীনে আওয়ামী লীগ বিরোধী, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে, একসাথে ছিল, সংগঠিত ছিল, তারেক রহমানের নেতৃত্ব যেভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে, এই বাস্তবতায় নির্বাচনের আগে আসা পরে আসার ভিতরে জাতীয় রাজনীতিতে খুব বড় পার্থক্য হবে বলে আমি মনে করি না। আর বাংলাদেশে বিএনপির বাইরে এত বড় দল হওয়ার কোনো পসিবিলিটি রিসেন্ট মেমোরিতে আমি কারো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। তাই আমি ইনফ্যাক্ট কোনো কোনো চ্যালেঞ্জ দেখতে পাচ্ছি না ইন রিয়েল সেন্স। ওনার সিকিউরিটি এখানে এই জায়গাটাতে বিএনপি নেতৃবৃন্দরা যে কারণে খুব সুপ্রিম কনসার্ন আকারে বোধ করেন, এবং এই বোধ করাটাকে আমি ন্যায্য মনে করি। জি, অনেক ধন্যবাদ ব্যারিস্টার ফুয়াদ। মানে এটা একটা আক্ষেপের জায়গাও মনে হয় যে গণ অভ্যুত্থান হলো, এত কিছু হয়ে গেল দেশে, কিন্তু তারেক রহমানের জন্য দেশটা এখনো নিরাপদ হয়ে উঠলো না।